আচ্ছা, শুরুতে দেখতে কথাবার্তা বলতে ক্যামেরাটা অন করে তারপর ক্যামেরাটা অফ করে দিই। আমাকে আই হোপ দেখা যাচ্ছে। সো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির, আসলে কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে কি সবগুলোতে ইন্টার রিলেটেড। দেখা গেছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এমন না যে শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কেমিস্ট্রিতে হচ্ছে কম্বাইন্ডলি প্রশ্নগুলো আসে, বুঝছো? তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মানে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে হচ্ছে মানে ভালো একটা আইডিয়া রাখা লাগবে, ঠিক আছে? সো আমরা যখন পড়তে চাই, আমি চেষ্টা করতেছি মানে ইন ডেপথ পড়ানোর জন্য, যেন তোমার মনে থাকে, তোমার বারবার করে পড়া হয়। কারণ বারবার করে পড়লে সুবিধা কি, তুমি ব্যাপারটাকে রিলেট করতে পারবা, বা অন্য কোনো চ্যাপ্টার যখন তুমি পড়া শুরু করবা তখন দেখবা যে কি আগের পড়াটা আবার রিপিট হচ্ছে। তো এই জন্য চেষ্টা করি সবসময় হচ্ছে কি, যেই জিনিসটা রিলেভেন্ট, যে জিনিসটা মনে হয় এই চ্যাপ্টার সাথে যাচ্ছে, আমি সেটা পড়ায় ফেলা, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 যে ছিল সেই চ্যাপ্টার 4 এর কিছু অংশ পড়বো, সবটা শেষ করতে পারবো না আজকে ইনশাআল্লাহ। সো দেরি না করে আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সো আশা করি সবাই খাতা কলম নিয়ে বসে গেছো। সো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে যেটা শেয়ার করলাম। ওকে। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কি একটু রেসপন্স করে বলো তো যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। জি মামা। ওকে, জি থ্যাংক ইউ সো মামা। মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। সো আমরা হচ্ছে যে আজকে বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাস ব্লক যে মৌল আছে সেই অ্যাস ব্লক মৌল আর হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়াশোনা করব। সো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে এবং আমার কথাও শোনা যাচ্ছে। সো দেরি না করে হচ্ছে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, এই চ্যাপ্টার থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমি কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করে দেবো ইনশাল্লাহ, এবং বেসিকটা বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো আমরা এখন হচ্ছে অ্যাস ব্লক যে মৌলগুলো আছে সেই অ্যাস ব্লক মৌলগুলো হচ্ছে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুইটা সেগমেন্টে দেখবো, ঠিক আছে? সো আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যাস ব্লক মৌলের মৌলের ভৌত ধর্ম, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। সো খাতায় একটু ক্যাপশন দিয়ে দিও কষ্ট করে, যে অ্যাস ব্লক মৌলের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। ওকে। সো আশা করি সবাই ক্যাপশনটা দিয়ে ফেলছো। এখন তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে অ্যাস ব্লক মৌলগুলো কোনগুলো। দেখো, যদি এইদিকে বলি, হাইড্রোজেন, হাই, লি না কে, লি না কে, রুবি ছেঁচে ফেললো, নিশ্চয়ই মনে থাকার কথা সবার। সিজিএম আর হচ্ছে ফ্রান্সিয়াম। আর এই পাশে কে আছে জানো? হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, তুমি জানো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে? সো এই দুইটা ব্যাপার নিশ্চয়ই মনে আছে। আর এইখানে আরেকটা এক্সেপশনাল আছে, হিলিয়াম। সো আমরা এস ব্লক মৌল বলতে এগুলোকে বোঝাই। এস ব্লক, এস ব্লক মৌলের সংজ্ঞাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে কোনো একটা মৌলকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাসে যদি তার সর্বশেষ ইলেকট্রনটা এস ব্লকে থাকে বা এস উপশক্তি স্তরে থাকে, তাদেরকে আমি বলি কি, এস ব্লক মৌল। সো এখানে স্ক্রিনে আমি যে সকল মৌলগুলো দেখতে পাচ্ছি সবগুলাই হচ্ছে কি আমার এস ব্লক মৌল। কেন না, আচ্ছা কেউ মনে জয়েন করছে, একটু জয়েন করেনি, একটু wait। ওকে, আবার কেউ কি জয়েন করলো একটু? ওকে। সো মোটামুটি সবাই জয়েন করে ফেলছে। সো আমরা দেখতে পাচ্ছি কি অ্যাস ব্লক যে মৌলগুলো আছে সেগুলোকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আর অন্যদিকে হচ্ছে ব্যারিলিয়াম, মোগলাই, সরি ব্যারিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, আর অন্যদিকে আছে হিলিয়াম। আমরা সবগুলো মৌলকে নিয়ে কথা বলবো না। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে কেন সবগুলো মৌলকে নিয়ে আমি কথা বলবো না। তার আগে বলে নিই যে কোন কোন মৌলগুলো নিয়ে কথা বলবো না। হাইড্রোজেন, হিলিয়াম,
ফ্রান্সিয়াম আর হচ্ছে রেডিয়াম, এই যে চারটা মৌল আছে, এই চারটা মৌল নিয়ে আমি এখন কথা বলবো না। কেন কথা বলবো না? কারণ এই হাইড্রোজেনের যে অবস্থান আছে, সেই অবস্থান নিয়ে পার্টিকুলার একটা প্রশ্ন আসে যে হাইড্রোজেনকে কি গ্রুপ 1 এ স্থান দেওয়া যায় নাকি গ্রুপ 17 এ স্থান দেওয়া যায়। তাই আমরা হাইড্রোজেনের এই ব্যাপারটা আলাদা করে পড়বো। হিলিয়াম কেন পড়বো না? হিলিয়ামকে আমরা নিষ্ক্রিয় গ্যাস যখন পড়বো ডিটেলস, সেই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ফেলে দিব। আমরা জানি এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী, তাই হিলিয়ামকে পড়বো না এখন। ফ্রান্সিয়াম আর রেডিয়ামে কেন পড়বো না? কারণ তারা হচ্ছে তেজস্ক্রিয়তা দেখায়, তেজস্ক্রিয়তা দেখায়। ঠিক আছে, এখন তোমরা আমাকে তারপর প্রশ্ন করতে পারো যে মামা তাহলে কেন আমরা জাস্ট এইটুকু পড়বো? কারণ এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2 আছে, এটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ 1 আর এটা হচ্ছে গ্রুপ 2। এই গ্রুপ 1 আর গ্রুপ 2 এই যে মৌলগুলো আছে, সেই মৌলগুলো সাধারণ ধর্ম দেখায়। অর্থাৎ তুমি লিথিয়ামের সাথে একটা বিক্রিয়া যেভাবে দেখাবা, সেই লিথিয়াম যে বিক্রিয়া করে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম একই ধরনের বিক্রিয়া করে। যেহেতু সাধারণ ধর্ম প্রকাশ করে, সাধারণ ধর্ম প্রকাশ করে, সেজন্য হচ্ছে আমরা এই যে 10টা মৌল দেখতে পাচ্ছি, সেই 10টা মৌল নিয়ে এখন আমরা কথা বলবো। ঠিক আছে, সো আই হোপ তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় কোনগুলো। আমি আরেকবার বলি, আমরা বেসিক্যালি অ্যাস ব্লক মৌলের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম নিয়ে পড়াশোনা করব। তার মধ্যে হচ্ছে আমরা 10টা মৌল নিয়ে পড়াশোনা করব, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর গ্রুপ 2 এর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ঠিক আছে, সো আই হোপ এইটুক পর্যন্ত লেখা শেষ, এবং এইটুক পর্যন্ত আশা করি কনফিউশন থাকারও কথা না। আমরা তাহলে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা স্পেসিফিক্যালি হচ্ছে গ্রুপ যে 1 আছে, আমি একটু ক্যাপশন লিখবো, গ্রুপ 1 এর হচ্ছে ভৌত ধর্ম নিয়ে কথা বলবো। সো আমি ক্যাপশন দিচ্ছি গ্রুপ 1 এর ভৌত ধর্ম। তোমরা কাইন্ডলি একটু কষ্ট করে খাতার মধ্যে ক্যাপশন দিয়ে ফেলো, গ্রুপ 1 এর ভৌত ধর্ম। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিখে ফেলো যে এরা সবাই ধাতু, এরা সবাই ধাতু। অর্থাৎ আমি যে বলতেছি যে একদম হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া, বেসিক্যালি সবাই হচ্ছে কি ধাতু। তো সবাই ধাতু লিখে ফেলো, ব্র্যাকেট লিখে রাখতে পারো যে হাইড্রোজেন ছাড়া। লিখলাম। 2 নম্বর পয়েন্ট লিখো, লেখো লেখো হচ্ছে ধাতব বন্ধন থাকে, বুঝাবো। লেখো ধাতব বন্ধন থাকে। ঠিক আছে, 1 নম্বর কি লিখলাম যে এরা সবাই ধাতু, 2 নম্বর হচ্ছে ধাতব বন্ধন থাকে। এখন তুমি আমাকে প্রশ্ন হয়তো করে ফেলতে পারো, বা হয়তো তোমার মনে এই জিজ্ঞাসাটা চলে আসছে যে আসলে ধাতু আমি কেন বলতেছি। নর্মালি খুব সাধারণভাবে বলতে গেলে হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ, তাদেরকে আমরা ধাতু বলি। খুব সহজ করে বলে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা ধাতু বলি। বা এভাবে বলা যেতে পারে যাদের সর্ববহিস্থ যে ইলেকট্রন স্তর আছে, একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, তারা হচ্ছে ধাতু। কেন? কারণ তারা ইলেকট্রন ত্যাগ করে, তাদের জন্য ইজিয়ার। ঠিক আছে, সো গ্রুপ 1 এর যে মৌল সমূহ আছে সবাই ধাতু, ওরা ইলেকট্রন ত্যাগ করে। 2 নাম্বার যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধাতব বন্ধন থাকে। একটু বোঝাবো, ভালো করে একটু বোঝার চেষ্টা করবো যে ধাতব বন্ধন জিনিসটা আসলে কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবো প্লিজ। দেখো, মনে করো আমি তোমাকে একটা সোডিয়ামের পাতের কথা বললাম। ধরো তোমার কাছে একটা সোডিয়াম পাত আছে, এটা হচ্ছে একটা সোডিয়াম পাত। ভালো করে শুনবা, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবা। এখন এই সোডিয়াম পাতে অজস্র, অসংখ্য সোডিয়াম আছে। অর্থাৎ এটা পুরোটাই হচ্ছে একটা সোডিয়ামের পাত। এখানে অজস্র কি আছে? সোডিয়াম আছে। ধরো এই একটা সোডিয়াম, এই একটা সোডিয়াম। হ্যাঁ, আমি জাস্ট কয়েকটা সোডিয়াম একটু আঁকতেছি, তোমরাও খাতায় একটু কষ্ট করে আমার সাথে সাথে এঁকে ফেলো। আমার কাছে একটা সোডিয়াম পাত আছে, দ্যাট মিনস এখানে অজস্র, অসংখ্য সোডিয়াম আছে। ওকে, এখন একটু যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও তোমরা, তার প্রথম শক্তি স্তরে থাকে 2টা ইলেকট্রন, তার পরবর্তী শক্তি স্তরে থাকে তোমরা জানো 8টা ইলেকট্রন। সো আমি একটু ছবিটা তোমাদের পাশে পাশে এঁকে দিচ্ছি, তোমরাও একটু কষ্ট করে আঁকো, প্র্যাকটিস হবে আরেকবার। তার সর্ববহিঃস্থ স্তরে থাকে হচ্ছে 1টা ইলেকট্রন, তাই না? সো আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে দেখাতে চাই, আমরা দেখতে পাই যে সোডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে কি 1টা ইলেকট্রন আছে। এখন আসলে কি হয়, এখন হচ্ছে যে নিশ্চয়ই এটার মধ্যে আঁকা শেষ, আঁকা হইলে একটু বইলো কিন্তু আঁকা শেষ কিনা। জি মামা। ওকে, আঁকা শেষ। এখন হয় কি মামা, এই যে বহিঃস্থ স্তরের যে ইলেকট্রনটা থাকে, এটা কি করে যে নিউক্লিয়াসটা যে আছে এখানে, যে সোডিয়ামের যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটার সাথে দুর্বল ভাবে কি একটা বন্ধন তৈরি করে।
তখন কি করে, এই সর্বশেষ ইলেকট্রনটা কি করে বের হয়ে সমস্ত পাতার মধ্যে কি ঘোরাঘুরি করে। অর্থাৎ এই যে একটা ইলেকট্রন এই সোডিয়াম থেকে সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন আছে সেটা কি বের হয়ে সমস্ত পাতার মধ্যে কি ঘোরাঘুরি করে, যেটাকে বলে হচ্ছে কি মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রন। সো একটু ছবিটার মধ্যে মাঝখানে মাঝখানে ইলেকট্রন একটু দিয়ে ফেলো। কি করে ওরা, ওরা হচ্ছে যে পাত থেকে বের হয়ে পুরো, সরি, সোডিয়াম থেকে বের হয়ে পুরো পাতে হচ্ছে কি ঘোরাঘুরি করে, আর এটা হচ্ছে সোডিয়াম প্লাস হয়ে যায়, সোডিয়াম প্লাস। ঠিক আছে। এখন এই যে ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করে, ঠিক আছে, এই যে ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করে আর এই যে সোডিয়াম থাকে এদের মধ্যে কি একটা বন্ধন কাজ করে। অর্থাৎ এই পাতার মধ্যে কি এই একটা বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, অর্থাৎ কি এই ইলেকট্রন আর হচ্ছে এই যে সোডিয়াম যে পজিটিভ একটা আছে তাদের মধ্যে একটা বন্ধন কাজ করে। বেসিক্যালি এই বন্ধনটাকে বলে হচ্ছে ধাতব বন্ধন। ঠিক আছে, আমি আবারও বলি, ভালো করে একটু খেয়াল করো। ধাতুগুলোর সর্ববহিস্থ স্তরে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলো কি করে সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়ে কি ওই পাতার মধ্যে মুক্তভাবে কি ঘোরাঘুরি করে, যাদেরকে আমরা বলি হচ্ছে মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রন। মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রন। ঠিক আছে, কি করে এরা মুক্ত ভাবে পুরো পাতের মধ্যে ঘোরাঘুরি করে। এই যে মুক্ত ভাবে ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করে, প্লাস এই যে ধাতুগুলো থাকে সোডিয়াম যে মানে কি এক একটাকে আয়ন হিসেবে থাকে, তাদের মধ্যে যে একটা আকর্ষণ কাজ করে, সেই আকর্ষণটাকেই বলে হচ্ছে নাকি ধাতব বন্ধন। অর্থাৎ একটা নির্দিষ্ট ধাতুর যে পাত আছে সেই পাতের মধ্যে পজিটিভ আর নেগেটিভ যে ব্যাপারটা আছে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে তাকে আমি বলতেছি কি ধাতব বন্ধন। ঠিক আছে, সো নিজের মতো একটু গুছাই লিখে রাখো যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সবার মধ্যে কি ধাতব বন্ধন থাকে, বিশেষ গ্রুপ 2 তেও থাকে, যে তোমরা গ্রুপ 1 পড়তেছি সেখানে লিখে রাখো ধাতব বন্ধন থাকে। আচ্ছা, সো আই হোপ এটা বুঝে যাওয়ার কথা। ঠিক তোমাকে যদি পটাশিয়াম দিয়ে বলতে বলে বা হচ্ছে মানে অন্য কোনো মানে হচ্ছে মৌল নিয়ে বলতে পারে, ঠিক ছবিটা কিন্তু সেমই আসবে। ঠিক আছে, পজিটিভ থাকবে আর হচ্ছে নেগেটিভ থাকবে। আচ্ছা, এখন একটা লাইন একটু লিখে রাখো যে ইলেকট্রনের সংখ্যা আসলে যত বেশি হয় তত কি ধাতব বন্ধনটা তত শক্তিশালী হয়। একটু লিখে রাখো যে ইলেকট্রন সংখ্যা যত বেশি, ইলেকট্রন সংখ্যা যত বেশি, যত বেশি ধাতব বন্ধনটাকে ততটাকে শক্তিশালী, ধাতব বন্ধন তত শক্তিশালী, ধাতব বন্ধন তত শক্তিশালী। অর্থাৎ আমি যে ধাতব বন্ধনের কথা বলতেছি, অর্থাৎ এই যে পজিটিভ আর নেগেটিভ যে আয়নটার মধ্যে আমি কথাবার্তা বলতেছি তার মধ্যে যে আকর্ষণের কথা বলতেছি, এটা কি হবে, যত বেশি এখানে ইলেকট্রন থাকবে তত বেশি কি সেটা শক্তিশালী হবে। এখন একটু বোঝানোর চেষ্টা করি, ভালো করে একটু খেয়াল করো। আমি যদি বলি সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে, সোডিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম। দেখো মামা একটু খেয়াল করো, ভালো করে শুনো, হ্যাঁ, না বুঝলে আমি অবশ্যই বইলো, কোনো সমস্যা নেই। অনেক সময় অনেকের হয়তো কথা শুনতে সমস্যা হয় বা লিখতে সমস্যা হয়, যেখানেই সমস্যা হয় না কেন আমাকে একটু বলতে হবে, হ্যাঁ। এখন দেখো সোডিয়াম লিখলাম, ম্যাগনেসিয়াম লিখলাম, অ্যালুমিনিয়াম লিখলাম। তোমরা জানো সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন থাকে, অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন থাকে, তাই না? একটা, দুইটা, 3টা ইলেকট্রন থাকে। এখন দেখো যে যদি আমি ধাতব বন্ধনের কথা বলি, তার মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে আসতেছে, ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন বের হয়ে আসতেছে, অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন বের হয়ে আসতেছে, তাই না? সো যেহেতু অ্যালুমিনিয়াম থেকে বের হয়ে আসা ইলেকট্রনের সংখ্যা বেশি, তার মানে আমরা বলতে পারি কি অ্যালুমিনিয়ামের যে ধাতব বন্ধনটা এটা ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি, সোডিয়ামের চেয়ে আরো বেশি। সো ধাতব বন্ধনের কথা যদি আমরা বলি, তার মানে যার ইলেকট্রন সংখ্যা যত বেশি হচ্ছে এখানে, তার ধাতব বন্ধনটা তত শক্তিশালী হচ্ছে। সো ক্রমটা কি হবে, সোডিয়াম হচ্ছে দুর্বল ধাতব বন্ধন, ম্যাগনেসিয়াম তার চেয়ে একটু স্ট্রং ধাতব বন্ধন, আর অ্যালুমিনিয়াম তার চেয়েও কি স্ট্রং ধাতব বন্ধন। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পারছো সোডিয়ামের চেয়ে বেশি হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক, সো আমরা দুইটা পয়েন্ট নিয়ে কথা বললাম, এক নাম্বার সবাই ধাতু, 2 নাম্বার দেখলাম কি এদের মধ্যে ধাতব বন্ধন থাকে। সবাই কি লিখছো এই পর্যন্ত, বুঝছো সবাই? সবাই কি বুঝছো? জি মামা। ওকে, ভেরি গুড। 3 নাম্বার পয়েন্ট লিখো, যেহেতু সোডিয়ামের ধাতব বন্ধনটা অনেক দুর্বল, এরা হচ্ছে কি নরম ধাতু হয়, অর্থাৎ গ্রুপ 1 এর যে ধাতুগুলো হয় তারা হচ্ছে নরম ধাতু হয়। সো লিখে রাখো 3 নাম্বার পয়েন্ট, নরম ধাতু। নিশ্চয়ই বুঝতে পারছো কেন নরম ধাতু, যেহেতু এদের মধ্যে বন্ধনটা একটা দুর্বল বন্ধন, এদেরকে কি সহজে কাটা যায়। সো একটু লিখে রাখো, সহজে কাটা যায়, সহজে কাটা যায়।
কেন কাটা যায়? ঠিক সেম কথা, যে এদের মধ্যে ধাতব বন্ধনটা আছে, সেই ধাতব বন্ধনটা হচ্ছে একটা দুর্বল বন্ধন, ঠিক আছে? যেহেতু তাদের মধ্যে বিদ্যমান ধাতব বন্ধনটা একটা দুর্বল বন্ধন, তাই এরা হচ্ছে নরম ধাতু, এদেরকে ছুরির সাহায্যে কাটা যায়। ওকে, আমরা 3টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলে ফেলছি, সো আশা করি 3টা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। আচ্ছা, লিখছো সবাই? ডান। জি মামা। ওকে, একটু সামনে তাহলে আগাবো। এখন আমরা 4 নাম্বার পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। 4 নাম্বার পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ, একটু বুঝতে হবে, না বুঝলে বলবা। গলনাঙ্ক। গলনাঙ্ক গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, আমি আরেকবার লিখি। আহ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর হচ্ছে সিজিয়াম। আমি আগেই বলছি আমি হাইড্রোজেনের কথা বলবো না এখন, আমি হচ্ছে মানে হচ্ছে ফ্রেন্সিয়াম নিয়ে কথা বলবো না। কেন? কারণ ফ্রেন্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, আর হাইড্রোজেন নিয়ে পরে কথা বলবো। সে হচ্ছে গ্রুপ 1-এ থাকতে পারে বা গ্রুপ 17 এর সাথেও থাকতে পারতো। সো একটা ডিবেট আছে, সেটা আমরা পরে কথা বলবো। সো আমরা গলনাঙ্ক নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখন একটু ভালো করে খেয়াল করো যে মামা, এই সোডিয়াম বলো, সোডিয়াম লিথিয়াম বলো, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, যাই বলো না কেন, তারা হচ্ছে কি গ্রুপ 1-এর সদস্য। গ্রুপ 1-এর সদস্য। গ্রুপ 1-এর সদস্য মানে কি? তাদের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, জানো? তার মানে এইটার ক্ষেত্রে কমন, সর্ববহিস্থ স্তরে প্রত্যেকেরই কি একটা করে ইলেকট্রন আছে। চেঞ্জটা কোন জায়গাতে হয়? চেঞ্জটা হচ্ছে কি শক্তি স্তরে চেঞ্জ আসে। ধরো লিথিয়ামে আছে 2টা শক্তি স্তর, সোডিয়ামে আছে 3টা শক্তি স্তর, পটাশিয়ামে 4টা শক্তি স্তর, ঠিক আছে, 5, 6। ধরো কি যত নিচে নামতেছে একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা একই আছে। তার মানে কি, যে আমরা যখন গ্রুপের নিচে নামতেছি, একটা গ্রুপের যখন আমি নিচে নামছি বা উপর থেকে নিচে নামছি, তখন কি হয় যে সর্ববহিস্থ শক্তি স্তরে সর্ববহিস্থ শক্তি স্তরে আমার ইলেকট্রন সংখ্যা কি একই থাকছে। পরিবর্তন হচ্ছে কোনটা? পরিবর্তন হচ্ছে আমার কক্ষপথের সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ তুমি যত নিচে নামতেছো একটা করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যত নিচে নামবো একটি করে কক্ষপথ বৃদ্ধি পাবে, একটি করে কক্ষপথ বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন নিশ্চয়ই লিখে ফেলছো, এই লাইনটা তোমরা লিখে ফেলছো যে আমি কি বলছি, এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অনেকবার করে হয়তো লিখছো আগেও। এখন একটা কনসেপ্ট একটু পড়াশোনা করবো, সেটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। হ্যাঁ, সো একটু ছোট্ট করে এক জায়গায় লিখে ফেলো যে ইলেকট্রন ঘনত্ব নিয়ে পড়বো। এখন মামা, ঘনত্ব টার্মটা তো তোমরা নিশ্চয়ই ফিজিক্সে পড়ছো। ফিজিক্স ঘনত্ব মানে কি? ঘনত্ব হচ্ছে কি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আমি যদি সংজ্ঞাটা লিখি যে কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আচ্ছা, যদি আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে প্রকাশ করতে চাই, তাহলে কি আসে? যে ধরো ভি আয়তনের কোন বস্তুর ভর এম, সুতরাং একক আয়তনের কোন বস্তুর ভর ঐকীকরণ করলে কি এম বাই ভি আসে। এম বাই ভি মানে কি? আমি বলি রো বা ঘনত্ব, তাই না? এটাই হচ্ছে কি আমার ঘনত্বের সংজ্ঞা, যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। ঘনত্বকে প্রকাশ করা হচ্ছে রো দ্বারা, রো মানে হচ্ছে এম বাই ভি। আচ্ছা, এখন ইলেকট্রন ঘনত্ব বলতে আসলে কি বোঝায় একটু খেয়াল করে দেখো তো, যে লিথিয়ামের যে আয়তনটা আছে, লিথিয়াম থেকে কি সোডিয়ামের আয়তনটা আরেকটু বেশি না? দেন হচ্ছে কি পটাশিয়ামের আয়তন কি আরেকটু বেশি না? ঠিক আছে, অর্থাৎ তুমি যত নিচের দিকে যাচ্ছ, যেহেতু একটি করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি পরমাণুর যে ব্যাসার্ধ যেটাকে আমরা বলি বা আকার যেটা বলি, আকার বৃদ্ধি পাচ্ছে। আকার বৃদ্ধি পাওয়া মানে কি মানটা কমে যাওয়া না? যদি বি এর মান বাড়ে, আমার ঘনত্ব কমবে না? ঘনত্ব তো কমবে অবশ্যই, তাই না? এটা কি বুঝছো যে আমি যত নিচে নামবো, যেহেতু আমার আকারটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি ভলিউমটা বাড়তেছে। ধরো ভলিউমটা বাড়লে কি হবে? আমার ঘনত্ব কমবে। আমি আর একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করে দেখো। তুমি ধরো একটা সংখ্যা আছে 10, ধরো ভর হচ্ছে এম। তুমি যখন এম কে ধরো হচ্ছে তুমি তোমার হচ্ছে 2 দ্বারা ভাগ করো, কত আসে? 5 আসে। তোমার ভর ফিক্স রাখলা 10, যেহেতু একটা ইলেকট্রন ফিক্স আছে। তুমি ধরো হচ্ছে বাড়ালা হচ্ছে তোমার আয়তনটা বৃদ্ধি করে 5 করলা, কত আসবে? দেখো 2 আসবে।
তুমি আরেকটু ধরো হচ্ছে বাড়ালে 10 করলে কত আসবে? 1 আসবে। তার মানে লক্ষ্য করো একটু ভালো করে, যত আমার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, যত আমার আকারটা বৃদ্ধি পাচ্ছে, আমার কি ঘনত্ব কমে যাচ্ছে, তাই না? আমার ঘনত্বটা হ্রাস পাচ্ছে। তার মানে এটা খুব স্পষ্ট, আমি যত উপরের দিকে থাকবো আমার ইলেকট্রন ঘনত্ব তত বেশি থাকবে। আবার জায়গাটা কম, সেই জায়গায় হচ্ছে একটা ইলেকট্রন আছে, এখানে জায়গা যথেষ্ট আছে, ইলেকট্রন ঠিক একটাই আছে। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা গ্রুপের যখন তুমি উপর থেকে নিচে যাবা, অবশ্যই উপরের দিকে কি ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকতেছে। এটা কি সবাই ক্লিয়ার কিনা দেখো তো, বুঝছো কিনা লাইনটা? বুঝছো? না বুঝলে, না বুঝলে বলো, কোনো সমস্যা নাই, না বুঝলে বলো। যেহেতু আমি উপরে আমার কি ইলেকট্রন একটাই আছে সর্ববহিস্থ স্তরে, হ্যাঁ, আকারটা হচ্ছে আমার কম, তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। সো লিখে রাখো যে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। লিখে রাখো একটু যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। লিখো আগে, তারপরে পরটা আলোচনা করতেছি। লেখা শেষ হলে একটু বলো আমাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন একটা গ্রুপের বা গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে কি ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। সো যদি ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি যে আমার লিথিয়ামের ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, তারপর লিখতে পারি তার চেয়ে একটু কম হচ্ছে সোডিয়ামের, তারপর পটাশিয়ামের, তারপর হচ্ছে রুবিডিয়ামের, তারপর হচ্ছে সিজিয়ামের। সো আমরা বুঝে গেলাম নিশ্চয়ই, এখন নিশ্চয়ই ধরতে পারতেছি যে ব্যাপারটা কি হচ্ছে, যে লিথিয়ামের মানে ইলেকট্রন তো একটাই আছে, জায়গাটা কম, তার ঘনত্বটা বেশি। সো লিথিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব, তারপর সোডিয়ামের, তারপর পটাশিয়ামের, তারপর রুবিডিয়ামের, তারপর সিজিয়ামের। ওকে, লিখছি? জি মামা। জানি লিখছো? জি মামা। অহনা কি আছে, শুনতে পাচ্ছে অহনা আমাকে? জি মামা। অহনা লিখছো? জি মামা লিখেছি। ওকে, আশা করি সমন্বয় থেকে শুরু করে বাকি যারা আছো, আদিবা, আশা করি সবাই তোমরা লিখে ফেলছো। সো আমরা নিশ্চয়ই মানে ইলেকট্রন ঘনত্বটা বুঝে গেলাম। এখন একটু খেয়াল করে দেখো তো মামা, মনে করো যে ধরো এটার ঘনত্ব অনেক বেশি, ধরো এই একটা বস্তু আছে, তার ঘনত্ব অনেক বেশি। খুব সহজ করে যদি একটু বলি, ধরো এখানে গাদাগাদি করে অনেক মানুষ আছে, বি একটা জায়গা আছে এখানে একটু কম গাদাগাদি করে মানুষ আছে, সি একটা মানে জিনিস আছে এখানে মনে করো কি আর একটু ফ্রিলি মানুষ আছে। ঠিক আছে? তুমি বস্তু হিসেবে চিন্তা করতে পারো, ধরো এটাতে হচ্ছে যে মনে করো অণুগুলো আছে খুব কাছাকাছি অবস্থান করতেছে, এখানে একটু দূরে অবস্থান করতেছে, আর সিতে কি আর একটু বেশি দূরত্বে অবস্থান করতেছে। হুম, এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি এ কে হচ্ছে তাপ দিতে চাও, তোমার তাপ হচ্ছে কি বেশি লাগবে, বিতে তাপ গেলে তুলনামূলক কম লাগবে, আর সিতে হচ্ছে কি আরো কম লাগবে। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি এই মানে বন্ধনটা ভাঙতে চাও, এর যেহেতু চার্জ ঘনত্ব বেশি, সেহেতু তাকে তাপ দেয়া লাগবে বেশি, শক্তি খরচ করতে হবে বেশি। বি এর যেহেতু ঘনত্বটা একটু কম, তোমাকে তাপ একটু কম দেয়া লাগবে, তার মানে কি তোমার শক্তি একটু কম খরচ করা লাগবে। সি এর যেহেতু ঘনত্ব আরেকটু কম, তোমাকে আরেকটু কম তাপ দিয়ে কি তুমি হচ্ছে আলাদা করতে পারবা। এর মানে কি দাঁড়াচ্ছে মামা? আমরা জানি গলনাঙ্ক মানে কি। গলনাঙ্ক মানে হচ্ছে কোনো একটা বস্তুকে যখন তাপ দিয়ে কি, মানে আমি সহজ করে বলতেছি, বুকির ভাষায় বলতেছি না, যে তাপ দিয়ে কঠিন থেকে যখন তুমি তরলে রূপান্তর করো, ঠিক আছে, যে এই যে প্রসেসটা, সেটাকে আমরা বলি কি গলনাঙ্ক, তাই না? এখন দেখো, যেহেতু লিথিয়ামের ইলেকট্রন ঘনত্ব বেশি, তার হচ্ছে গলনাঙ্ক সবচেয়ে বেশি। সো গলনাঙ্কের যে তুমি সিরিয়ালটা লিখবা, ঠিক সেম এই যে সিরিয়ালটা লিখছো, গলনাঙ্কের সিরিয়ালটা এক্স্যাক্টলি সেম আসবে। সো লিখে ফেলো গলনাঙ্ক, গলনাঙ্ক লিথিয়ামের সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে সোডিয়ামের, তারপরে পটাশিয়ামের, তারপরে রুবিডিয়ামের, তারপরে হচ্ছে সিজিয়ামের। আমি একটু মানগুলো তোমাদের বলে দিব। লিথিয়ামের হচ্ছে সাধারণত 180 ডিগ্রি মতো, সোডিয়ামের হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস, পটাশিয়ামের হচ্ছে 63 ডিগ্রি সেলসিয়াস, রুবিডিয়ামের হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, আর সিজিয়ামের হচ্ছে সবচেয়ে কম 28.5 ডিগ্রি সেলসিয়াস। সো মানগুলো আমাকে সেই কথাই বলছে যে না, আমি যত নিচে নামছি তত করে তত কি আমার হচ্ছে গলনাঙ্কের মানটা কমতেছে, অর্থাৎ কি আমি কম শক্তি দিয়ে এটাকে তরলে রূপান্তর করতে পারতেছি। ঠিক আছে? এখানে সবগুলো জিনিসই হচ্ছে কঠিন। আমি কম মানে যত নিচে নামতেছি, আমি তত শক্তি খরচ কম করে, আমি তত তাপ কম দিয়ে কি কোন একটা বস্তুটাকে কি আমি তরলে রূপান্তর করতে পারতেছি। ঠিক আছে? সো আই হোপ তুমি লিখে ফেলছো যে কোন একটা মানে হচ্ছে গ্রুপের বা গ্রুপ 1 এর যখন তুমি উপর থেকে নিচে নামো, গলনাঙ্ক কি হ্রাস পায়,
গলনাঙ্ক হ্রাস পাওয়া মানে তোমাকে শক্তি কম দেওয়া লাগতেছে, তাপ কম খরচ করতে হচ্ছে। ডান, সবাই লিখছো? জি মামা। ওকে, ভেরি গুড, লিখে ফেলছো। আমরা একটু এখন মানে প্যারালালি গলনাঙ্কের কথাটা গ্রুপ 2 এরটা একটু বলে ফেলবো এখনই, হ্যাঁ। সো জাস্ট গ্রুপ 2 এর গলনাঙ্ক লিখবো। সো খাতা একটু ক্যাপশন লিখে ফেলো, গ্রুপ 2 এর গলনাঙ্ক। এখানে একটু ব্যতিক্রম ধর্মী আছে, লেখো গ্রুপ 2 এর গলনাঙ্কের ক্রম। গলনাঙ্কের ক্রম নিয়ে আমি খুব ডিটেলস এখন হয়তো কথা বলবো না, রাসায়নিক বন্ধন নিয়ে পড়াশোনা করবো, তখন আমরা আরো দেখবো। জাস্ট একটু ক্রমটা একটু লিখে রাখো। দেখো আমার গ্রুপ 2 এর কি বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাই না? সো ব্যারিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। আমরা পরটা নিয়ে কথা বলতেছি না কেন? কারণ এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তাই এটা নিয়ে আমি এখন কথা বলতেছি না। এগুলা সাধারণ ধর্ম দেখায়। আচ্ছা, আমি একটু মানে যদি হচ্ছে যে মানে মানগুলোর কথা বলি, হ্যাঁ, আমি একটু মানগুলো লিখবো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। এই বেরিলিয়ামের গলনাঙ্ক হচ্ছে 1287, ম্যাগনেসিয়ামের হচ্ছে 650, ক্যালসিয়ামের হচ্ছে 842, স্ট্রনসিয়ামের 777 আর বেরিয়ামের হচ্ছে 727। সো আগে একটু মানটা লিখো, মানটা লিখো। দেখো মানটা লেখার পরে তোমার নর্মালি এটাই চিন্তায় চলে আসার কথা যে কেন ক্যালসিয়ামের মানটা ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি হলো। কারণ আমরা জানি যখন আমি গ্রুপের উপর থেকে নিচে নামবো, যখন আমি উপর থেকে নিচে নামবো তখন আমার আলটিমেটলি গলনাঙ্ক কমে যাওয়ার কথা। তাহলে এখানে কেন ব্যতিক্রম হচ্ছে সেটা একটা প্রশ্ন চলে আসে। সো বুঝতে পারতেছো, তুমি যখন গ্রুপ 2 এর যখন গলনাঙ্ক হিসাব করবো তখন কি বেরিলিয়াম আসবে, দেন আসবে ক্যালসিয়াম, দেন আসবে ম্যাগনেসিয়াম, দেন আসবে স্ট্রনসিয়াম, দেন আসবে হচ্ছে ব্যারিয়াম। ঠিক আছে? So, এই যে ব্যতিক্রম ধর্মী ব্যাপারটা এটা একটু মাথায় রাখা লাগবে, ভালো করে একটু খেয়াল রাখবে। ঠিক আছে? ছোট্ট করে ব্যাখ্যা দিব, ঠিক আছে? কারণ এগুলা আমরা পরে আরো পড়বো, জাস্ট ছোট করে একটু বলে রাখতেছি। এই যে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, তাদের যে আকার, অর্থাৎ সে যখন একটা মানে তার যে আকারের যে ফর্মটা আছে, সে আকারের কারণে বা স্ট্রাকচারের কারণে হচ্ছে মানে এই গলনাঙ্কের পার্থক্যটা হয়। একটু লিখে রাখবা, ম্যাগনেসিয়ামের যে আকারটা, এই আকারটাকে বলে হচ্ছে হেক্সাগোনাল। একটু লিখে রাখো প্লিজ, হেক্সাগোনাল, হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট, ক্লোজ প্যাক্ট। অর্থাৎ তার যে আকারটা আছে সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট। আর ক্যালসিয়ামের যে আকারটা আছে সেটা হচ্ছে লিখে রাখো হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিক। অর্থাৎ এই যে মনে করো ধাতুগুলো আছে, সেই ধাতুগুলো কি বিভিন্ন ধরনের কি ক্যালাস তৈরি করে বা আকার তৈরি করে অবস্থান করে। সো ম্যাগনেসিয়ামের যে আকারটা সেটাকে আমরা বলছি হেক্সাগোনাল কিউব ক্লোজ প্যাক্ট, আর ক্যালসিয়ামের যে আকারটা আছে সেটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক। এখন এই যে মামা দুইটা নাম যে বললাম, সেই নামগুলো নিয়ে আমরা হচ্ছে বললাম তো পরে দেখবো আরো। জাস্ট একটু মনে রাখো, একটু মনে রাখো, এটাই মনে রাখার কথা বলতেছি যে এই যে ফেস সেন্টার যে কিউবিকটা আছে, এইটার ক্ষেত্রে কি হয় যে অণুগুলো আছে, যে অ্যাটম গুলো আছে, সে অ্যাটম গুলো কি ঘনভাবে সন্নিবেশিত থাকে। ঠিক আছে? অ্যাটম গুলো লিখে রাখো, অ্যাটম গুলো ঘনভাবে সন্নিবেশিত থাকে, সন্নিবেশিত থাকে। অর্থাৎ তার যে স্ট্রাকচারটা, সে স্ট্রাকচারটার কারণে কি হয়, তার যে অ্যাটম গুলো থাকে, সে অ্যাটম গুলো কি অনেক বেশি ঘনভাবে সন্নিবেশিত অবস্থায় থাকে, যার কারণে তার মধ্যে যে বন্ডটা তৈরি হয় সেই বন্ডটা কি স্ট্রং হয়। আর বন্ডটা যেহেতু স্ট্রং, আমার এনার্জি একটু বেশি খরচ হয়, এনার্জি একটু বেশি খরচ হয়। তো খুব সিম্পল হিসাবে এটাই মনে রাখো একটু যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের আকারের ভিন্নতার কারণে হচ্ছে তাদের গলনাঙ্কের পরিবর্তনটা হয়। ক্যালসিয়ামকে আমরা দেখতে পারি হচ্ছে এখানে থাকে হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক আকার, আর ম্যাগনেসিয়াম হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকড আকার। ফেস সেন্টার্ড কিউবিক আকারের মধ্যে অ্যাটম গুলো কি ঘনভাবে সন্নিবেশিত থাকে, যার কারণে তাদের মধ্যে বন্ধনটা কি অনেক বেশি দৃঢ় হয়। আর এই বন্ধন ভাঙতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয়। তাই আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের গলনাঙ্ক 842 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক 650 ডিগ্রি সেলসিয়াস। লিখছো সবাই? জি মামা। ওকে, সো একটু মনে রাখবা যে পাই যে মানে ব্যতিক্রমটা একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে।
থ্যাংক ইউ। আমরা একটু সামনে আগাবো। সো আমরা এবার ক্যাপশন লিখে ফেলবো। লেখো গ্রুপ 1 এর রাসায়নিক ধর্ম। লেখো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, সো গ্রুপ 1 এর মৌল সমূহের রাসায়নিক ধর্ম। মৌল সমূহের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম, ঠিক আছে। ওকে, সো লিখে ফেললাম গ্রুপ 1 এর মৌল সমূহের রাসায়নিক ধর্ম। এখন প্রথম যে বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিখে ফেলো যে এরা হচ্ছে উত্তম বিচারক। বুঝাবো, দেখো এরা হচ্ছে উত্তম বিচারক। তোমাদের এই টার্মগুলো বারবার করেই আসবে, হ্যাঁ। সো যেখানে যেখানে আমার সুবিধা মনে হয় সেখানে টার্মগুলো ইন্ট্রোডিউস করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। উত্তম বিচারক। এখন দেখো উত্তম বিচারক তো লিখছো, এখন এখানে একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করবো, জারণ বিচারণ। জারণ বিচারণ আমরা পরে এই জারণ বিচারণে আরো ডিটেলস পড়াশোনা করব। ছোট্ট করে একটু বলে রাখি। দেখো জারণ মানে লিখে রাখা হচ্ছে ইলেকট্রন ছাড়ন। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। এখন আবার কে জয়েন করলো? ওকে, সো জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ঠিক আছে। সো আর ইলেকট্রন ছাড়ন, দেখো আমরা এখন জারণ বিজারণ যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ হচ্ছে, দেখো ইলেকট্রন হচ্ছে গ্রহণ। এটা হচ্ছে গ্রহণ। জাস্ট ছোট করে লিখে রাখো, জারণ হচ্ছে ইলেকট্রন ছাড়ন আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। এখন ইলেকট্রন ছাড়ন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, দেখো খেয়াল করে। তুমি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করো, কি হয়? সোডিয়াম প্লাস হচ্ছে। এই যে সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করতেছে মামা, এই প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে আমার জারণ প্রক্রিয়া। খুব সহজ করে বললে কি, এটাই হচ্ছে আমার জারণ প্রক্রিয়া। বা আমি যদি বলি যে সাপোজ ধরো পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, সেটা কি হবে? পটাশিয়াম প্লাস, এটা একটা জারণ প্রক্রিয়া। বা ধরো ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে ক্যালসিয়াম 2+, এটা একটা জারণ প্রক্রিয়া। অর্থাৎ এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বা ত্যাগ করতেছে সেটাকে বলি হচ্ছে আমি জারণ প্রক্রিয়া। বিজারণ তাহলে কি? বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এখন বিজারণ পার্টটা আমাদের খুব লাগবে না, জাস্ট ছোট একটা উদাহরণ দিয়ে রাখি যেন মনে থাকে। ধরো তোমার কাছে একটা আয়ন আছে, ক্লোরাইড আয়ন, ঠিক আছে, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন আছে। এই ক্লোরাইড আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে ক্লোরিন হয়। পরে দুইটা ক্লোরিন মিলে ক্লোরিন গ্যাস হয়, আমরা পরে পড়বো এগুলো নিয়ে। এটা মনে রাখো যে ক্লোরাইড আয়ন যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে সে ক্লোরিন হয়, দুইটা ক্লোরিন মিলে পরবর্তীতে ক্লোরিন গ্যাস হয়। এই যে ইলেকট্রন গ্রহণ করতেছে সেটা হচ্ছে বিজারণ। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তোমরা হয়তো অনেকে জানো ব্যাপারটা। এখন এই যাদের মধ্যে জারণটা হয় বা যারা ইলেকট্রন ত্যাগ করতেছে এদেরকে বলা হয় হচ্ছে বিজারক। এদেরকে হচ্ছে কি বলা হয়? বিজারক। তার মানে এই সোডিয়াম হচ্ছে বিজারক, এই পটাশিয়াম হচ্ছে বিজারক, এই ক্যালসিয়াম হচ্ছে বিজারক। যদি বলে লিথিয়াম, লিথিয়ামও কি একটা বিজারক। কেন বিজারক? কারণ লিথিয়ামও ইলেকট্রন ত্যাগ করে। ওকে, সো নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা যে আমি বিজারক বলতে কাকে বোঝাচ্ছি, যে যারা ইলেকট্রন বেসিক্যালি ত্যাগ করে তারা হচ্ছে বিজারক। এখন তুমি আমায় একটু প্রশ্ন করতে পারো যে আচ্ছা মামা ঠিক আছে ফাইন, বিচারক তো বুঝে গেলাম, উত্তম বিচারক আপনি কেন বলতেছেন? দেখো যেহেতু তাদের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস থাকে সেই নিষ্ক্রিয় গ্যাসের, তার কাছাকাছি কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস থাকে, নিষ্ক্রিয় গ্যাস, সেই নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করাই যথেষ্ট। অর্থাৎ সে স্থিতিশীল হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করাই তার জন্য যথেষ্ট। যেহেতু 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে তারা ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করে ফেলতে পারতেছে, তার মানে পুরো প্রক্রিয়াটা দ্রুত হয়। যেহেতু দ্রুত হচ্ছে তাই এরা হচ্ছে উত্তম বিচারক, ঠিক আছে। সো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তারা হচ্ছে বিচারক, আর তাদের যে ধর্মটা আছে সেটা হচ্ছে জারণ ধর্ম, বাট তাদেরকে কি বলি? বিচারক বলি। ক্লিয়ার এ পর্যন্ত? বুঝছো সবাই? ক্লিয়ার? বিচারক বুঝছো? জি মামা। জি আচ্ছা, মামা। এখন এটার পরেই নিশ্চয়ই প্রশ্ন চলে আসে, যেহেতু আমি এখানে 5টা মৌল নিয়ে কথাবার্তা বলছি। কি কি ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই 5টার মধ্যে কে সেরা বিচারক? প্রশ্ন নিশ্চয়ই চলে আসতেছে। তো আমরা এখন সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো।
দেখো মামা, মনে করো সাপোজ, মনে করো হচ্ছে যে যে লিথিয়াম আছে, হ্যাঁ লিথিয়ামের তো জানি তিনটা, ধরো তিনটা আছে, হ্যাঁ। দেন সোডিয়ামের তো জানো নিশ্চয়ই 11টা আছে। সো আমি সোডিয়ামকে একটু ছোট করে আঁকার চেষ্টা করতেছি, 11টা দিয়ে আঁকার চেষ্টা করতেছি, আঁকলাম, ঠিক আছে। দেন পটাশিয়ামের কি আরেকটু বেশি আছে, 19টা আছে। সো পটাশিয়াম একটু ছোট করে আঁকবো। তোমরা পারলে এঁকে ফেলো, খুব সময় লাগার কথা না, ফ্রি হ্যান্ড জাস্ট ড্র করে ফেলো, হ্যাঁ একদম কাঁটা কম্পাস নেওয়ার দরকার নেই, জাস্ট ফ্রি হ্যান্ড ড্র করো। ওকে, দেখো আমরা হচ্ছে লিথিয়ামকে আঁকলাম, আমরা সোডিয়ামকে আঁকলাম, আমরা পটাশিয়ামকে আঁকলাম, আমরা চাইলে রুবিডিয়াম বা সিজিয়ামকে আঁকতে পারতাম। কেন আঁকলাম? দেখো, তুমি যখন লিথিয়ামকে চিন্তা করো, ধরো হ্যাঁ মনে করো একটা গুন্ডা আসছে, হ্যাঁ এই গুন্ডা এসে ওরা নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। বাট যেহেতু এই দুটো ইলেকট্রন কাছাকাছি আছে বা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, সে বলবে যে না, নিয়ে যেতে পারবে না, আমি ধরে রাখলাম, ঠিক আছে। অর্থাৎ এই নিউক্লিয়াসের সাথে যেহেতু সর্ববহিস্থ স্তর বা যোজ্যতা স্তরের যে ইলেকট্রন আছে, তার যেহেতু আকর্ষণ বলটা বেশি, ঠিক আছে, তারে বের করতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে আমি আবারও বলি, ভালো করে শোনো। যেহেতু নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন আছে, তার মধ্যে ব্যবধানটা কম, আকর্ষণটা বেশি, তাই এই ইলেকট্রনটা বের করতে একটু শক্তি বেশি লাগতেছে, ঠিক আছে, একটু শক্তি বেশি লাগতেছে। 2 নাম্বারটাতে একটু আসো, সোডিয়ামে একটু আসো। এইটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে মনে করো প্রথম রুম, এরপরে আরেকটা রুম, তারপরে থার্ড রুম। এই থার্ড রুম থেকে ধরো হচ্ছে ছিনতাই করবে, গুন্ডা এসে ছিনতাই করবে, ঠিক আছে। সো যেহেতু তার দূরত্বটা একটু বেশি, আকর্ষণটা একটু কম, বের করাটা একটু ইজিয়ার হবে, ঠিক আছে। এবার আসি হচ্ছে পটাশিয়ামে। দেখো 4 নাম্বার রুমে আছে, ধরো 1 2 3 4 নাম্বার রুমে আছে, মানে গুন্ডা আসছে, তারে ছিনতাই করতে হচ্ছে, খুব আরেকটু ইজিলি বের করতে পারবে। সহজ করে বললে দাঁড়ায়, আমি যত গ্রুপের নিচের দিকে যাচ্ছি, আমার সর্ববহিস্থ স্তর থেকে তত সহজ ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। সো কি দাঁড়াচ্ছে, আমি যত উপর থেকে নিচে যাচ্ছি, আমার সর্ববহিস্থ স্তর থেকে আমি খুব সহজে ইলেকট্রন বের করতে পারতেছি, ইলেকট্রন বের করতে পারতেছি। সো যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে, সে তত বেশি উত্তম বিজারক। লাইনটা লিখে রাখো, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে, সে তত উত্তম বিজারক। লাইনটা একটু লিখে রাখো, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে, সে তত উত্তম বিজারক বা ভালো বিচারক, যাই হোক লিখে রাখো। সো বুঝতে পারতেছো, তুমি যত নিচের দিকে যাচ্ছ, যেহেতু একটা করে স্তর বাড়তেছে, যত নিচে যত তত সে কি ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে। তার মানে একটা গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার অর্থ হচ্ছে, তুমি যত নিচের দিকে যাবা, তত উত্তম বিচারক সেটা হবে। সো একটু লিখে ফেলো। সো লিথিয়ামের চেয়ে উত্তম বিচারক হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের চেয়ে উত্তম বিচারক পটাশিয়াম, দেন হচ্ছে রুবিডিয়াম, দেন হচ্ছে সিজিয়াম। এটা বক্স করে ফেলো। লিখছো? কেউ না বুঝলে বইলো, প্লিজ বইলো। খুব সহজ জিনিস, এগুলাই দেখবা রিলেটেড, ঠিক আছে। আমরা যখন আয়নীকরণ শক্তি বলবো, আয়নীকরণ শক্তি গুলো কিন্তু সেম। হ্যাঁ, সো একটু এখন বুঝলে তুমি বাকিগুলো বুঝে যাবা নিজে নিজে। সো দেখতে পাচ্ছি, যেহেতু নিচের দিকে গেলে একটা করে মানে স্তর বাড়তেছে, ঘুরে দেখো দেখো ব্যাপারগুলো কিন্তু একই ভাবে রিলেট করা যাচ্ছে। হ্যাঁ, লিখছো? So, আমরা 1 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে পড়াশোনা করতেছি, যে বিচারক নিয়ে পড়াশোনা করতেছি। আমরা দেখলাম জারণ কি, বিজারণ কি, আমরা দেখলাম হচ্ছে বিচারক কাকে বলে বা বিচারক কি। দেন আমরা দেখলাম হচ্ছে যে লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত ইলেকট্রনের যে আকারটা, আমরা দেখতে পাইলাম যে কেন আসলে আমি খুব সহজে নিচের গ্রুপের নিচের দিকে মৌলগুলো থেকে ইলেকট্রন গুলা বের করে নিয়ে আসতে পারতেছি, কারণ নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের যে সর্ববহিস্থ ইলেকট্রন আছে, তার মধ্যে আকর্ষণটা একটু কম থাকে, যার কারণে সহজে বের করা যায়। আর যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে, সে তত ভালো বিচারক। লিখছো সবাই? লিখলে বইলো। লিখেছি। ঠিক সেম কথাই, মানে এই যে লাইনটা লিখছো, সে তত বেশি সক্রিয় লিখে, সে তত বেশি সক্রিয়। অর্থাৎ তুমি যদি তোমাকে সক্রিয়তার কথাও বলে, সেম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সেম সক্রিয়তা বললেও সেম। তার মানে কি দাঁড়াচ্ছে, কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে দেখা গেছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা তত বৃদ্ধি পায়।
আর যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে সে তত বেশি সক্রিয়। লিখে ফেলো, যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে সে তত বেশি সক্রিয়। ঠিক আছে, এটা আমি একটু লিখে দিই আরেকবার। যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে সে তত বেশি সক্রিয়, সে তত বেশি সক্রিয়। সো যেহেতু তুমি দেখতে পাচ্ছ উপর থেকে নিচে যখন তুমি নামতেছো সে তত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, তার মানে একটা গ্রুপের উপর থেকে নিচে নামলে কি আমার সক্রিয়তা বৃদ্ধি পায়। সো দেখো আমি বিজারণ ধর্ম নিয়ে পড়াশোনা করলাম, আমি সক্রিয়তা নিয়েও কিন্তু পড়াশোনা করে ফেললাম। ডান লেখা সবার? জি জি। ওকে ওকে ফাইন। এবার আমরা 2 নাম্বার ধর্ম নিয়ে পড়াশোনা করবো, 3 নাম্বার বেসিক্যালি, সক্রিয়তা 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে লেখো পানির সাথে বিক্রিয়া। 3 নাম্বার ধর্ম নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া। পানির সাথে বিক্রিয়া। ওকে ফাইন। সো তোমরা পানিকে সবাই নিশ্চয় চেনো, H2O, H2O। হ্যাঁ, আমরা এখন গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেই গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে পানির বিক্রিয়া দেখাবো। ঠিক আছে, সো লিথিয়াম দিয়ে শুরু করি। লিথিয়াম, সোডিয়াম, দেন পটাশিয়াম। হ্যাঁ, 3টাই দেখাই, বাকি 2টা তোমরা এমনি করতে পারো, একই জিনিস। পানিকে আমরা লিখতে পারি হচ্ছে HOH। আমি যে ভাঙায় দেখা আছে তোমাদের বোঝানোর জন্য, সুবিধার জন্য। ঠিক আছে, লিথিয়াম আর পানিকে লিখলাম কি HOH। অর্থাৎ দেখো পানিতে 2টা হাইড্রোজেন আছে আর হচ্ছে একটা অক্সিজেন আছে, তোমরা জানো নিশ্চয়ই পানিতে 2টা হাইড্রোজেন আছে আর হচ্ছে একটা অক্সিজেন আছে। আমি জাস্ট বিক্রিয়াটা বোঝানোর জন্য তোমাকে লিখলাম কি লিথিয়াম, আর হচ্ছে পানিকে লিখলাম কি HOH, বা তোমরা চাইলে ব্র্যাকেটে লিখতে পারো পানি, একই জিনিস। এখন কি করে মামা, এই যে HOH ব্যাপারটা আছে, আমি যদি একটু বলি, ধরো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই যে লিথিয়াম কি করে, এই লিথিয়াম হচ্ছে এই হাইড্রোক্সাইড, এটাকে বলে হাইড্রোক্সাইড। OH কে কি বলে, OH মাইনাস কে বলে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড, হ্যাঁ, হাইড্রোক্সাইড। তখন লিথিয়াম কি করে, এই হাইড্রোক্সাইডের কাছে চলে যায়, তখন কি করে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। কি তৈরি করে, লিথিয়াম হাইড্রোক্সাইড। তো লিখে ফেলো, লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আর কি পড়ে থাকে দেখো, এখানে পড়ে থাকে কি, এখানে পড়ে থাকে হচ্ছে হাইড্রোজেন পড়ে থাকে। সো হাইড্রোজেন আসলে সিঙ্গেল ভাবে থাকে না, সে আসলে যেহেতু একটা মানে দ্বিপরমাণু বা অণু হিসেবে থাকে, তখন হচ্ছে উৎপন্ন করে কি H2। এই হাইড্রোজেন কি উৎপন্ন করে H2। তো দেখো লিথিয়াম সেই বিক্রিয়া করতেছে পানির সাথে, উৎপন্ন করতেছে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। এটা হচ্ছে সাধারণ বিক্রিয়া, এটা হচ্ছে কি সাধারণ বিক্রিয়া। অর্থাৎ ধাতুগুলো, গ্রুপ 1 এর ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে ওই ধাতুর হাইড্রোক্সাইড, ওই ধাতুর কি দেখো, এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি হাইড্রোক্সাইড। যদি বলি সোডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি বলি পটাশিয়াম, পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি বলি সিজিয়াম, সিজিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অর্থাৎ সবগুলো কমন বিক্রিয়া দেখায়, লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সবগুলো সেম বিক্রিয়া দেয়। আর উৎপন্ন করো কি, আর উৎপন্ন করে হচ্ছে হাইড্রোজেন। ওকে, আচ্ছা। এখন দেখো মামা, আমি এই যে বিক্রিয়াটা দেখালাম, এখন কিন্তু বিক্রিয়াটা সমতা অবস্থায় নাই। অর্থাৎ জাস্ট জেনারেল বিক্রিয়া করলাম সমতা ছাড়া। তুমি সমতার প্র্যাকটিসও করতে হবে। এখন আমাকে বলতে পারো সমতা জিনিসটা কি, তোমরা তো ক্লাসে পড়ছো, ক্লাস 8-এ পড়ার কথা। সমতা বলতে বোঝায় আসলে কি, মানে বাম পক্ষে আর ডান পক্ষে অণুগুলোর সংখ্যা সমান করা বেসিক্যালি। ঠিক আছে, সো আমরা একটু সমান করার চেষ্টা করি। দেখো খেয়াল করে, যেহেতু এখানে হচ্ছে দেখো কি কি আছে, তুমি যদি জাস্ট হচ্ছে লিথিয়াম দেখো এখানে একটা আছে, এখানে একটা, হাইড্রোজেন এখানে 2টা, বাট এখানে আছে 3টা। তুমি একটা কাজ করো, এখানে আগে এগুলো আস্তে আস্তে শিখবো আমরা। হ্যাঁ, সামনে 2 দাও, সামনে 2 দাও, তাহলে কি হয় দেখো, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, লিথিয়াম কয়টা, 2টা। হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, লিথিয়াম 2টা হয়েছে। ঠিক আছে, তো যেহেতু লিথিয়াম 2টা হইলো মামা এখানে, তুমি এখানেও 2 দাও, তাহলে এই লিথিয়াম এই লিথিয়াম সমান সমান হয়ে গেল। দেখো খেয়াল করে, আমি আবারও বলি, ভালো করে শোনো। হাইড্রোজেন 2টা, লিথিয়াম 2টা, অক্সিজেন 2টা। আমি যখন লিথিয়ামের সামনে 2 দিলাম, তখন কি হলো, লিথিয়াম 2টা হয়ে গেল। বাট দেখো হাইড্রোজেন, একটু ভালো করে শোনো, হ্যাঁ, হাইড্রোজেন দেখো এইটার মধ্যে আছে কয়টা, এটার মধ্যে আছে 2টা, প্রথম পাশে 2টা আছে। আর শুধুমাত্র H2-র মধ্যে কি আবার 2টা আছে। তার মানে টোটাল হাইড্রোজেন আমার উৎপাদে আছে কয়টা, 4টা। উৎপাদে কয়টা আছে, 4টা আছে। আমি একটু বলি, এগুলোকে বলে বিক্রিয়ক, এগুলোকে বলে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক। আর যারা উৎপন্ন তাদেরকে বলে হচ্ছে কি উৎপাদ বা প্রোডাক্ট, উৎপাদ বা প্রোডাক্ট।
সো যদি আমি লিথিয়ামের আগে 2 দিয়ে দিই উৎপাদে, তাহলে কি হচ্ছে, হাইড্রোজেনের সংখ্যা 4 হচ্ছে, অক্সিজেনের সংখ্যা 2 হচ্ছে, লিথিয়ামের সংখ্যা 2 হচ্ছে। এখন সমতা করতে গেলে জাস্ট এইটার আগে 2 দিয়ে দিলেই সমতা হয়ে যায়, জাস্ট 2 দিয়ে দিলে সমতা হয়ে যায়। মানে কি 2 লিথিয়াম 2 পানি 2 লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। একটু লিখে রাখো জাস্ট, সমতা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখবো। বাট তোমাদেরকে 2টা জিনিস আমি দেখায় রাখলাম, নর্মালি রাখতে পারো বা সমতা করে দিতে পারলেও ভালো, ঠিক আছে? ওকে ফাইন, সো লিখে ফেললাম। এখন যেহেতু ওরা সেম বিক্রিয়া দিবে, তোমার তাহলে কাজ কি, জাস্ট সেম বিক্রিয়া লিখে যাবা। পরেরটা হচ্ছে কি, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। পরেরটা কি উৎপন্ন করে, পটাশিয়াম উৎপন্ন করবে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। সমতা করো, 2 2 2 2 2 2, শেষ। একই জিনিস, মানে যেহেতু ওরা সেম মানে ধর্ম প্রদর্শন করে, জাস্ট একই বিক্রি হবে। ওকে, আচ্ছা, সবাই লিখছো এই পর্যন্ত? একটু লিখে ফেলো আগে। লিখা হইলে বইলো একটু। মামা লিখেছি। সবাই লিখে ফেলছো? অহনা লিখছো? জি মামা। সহনই শুনতে পাচ্ছ আমায়? জি মামা। সবাই লিখছো? জি মামা। ওকে, যদি লিখে থাকো তোমাদের তাহলে পরেরটা জিজ্ঞাসা করি, রুবিডিয়াম জিজ্ঞাসা করি। হ্যাঁ, ধরো হচ্ছে রুবিডিয়াম আর হচ্ছে সিজিয়াম, দুইটা আছে। আচ্ছা, আমাকে হচ্ছে সাফা তুমি বলো, সাফা প্রথমটা কি হবে, রুবিডিয়ামের সাথে যদি আমি পানি বিক্রিয়া করাই কি হবে? মামা 2 রুবিডিয়াম 2 2 পানি আর হচ্ছে 2 আর রুবিডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। ওকে, নাইস। স্বস্তিকা কি আছে আমাদের সাথে? স্বস্তিকা, জি মামা। স্বস্তিকা তুমি পরেরটা বলে ফেলো, সিজিয়ামটা বলে ফেলো। আহ, মামা এটা হবে 2 সিজিয়াম 2 H2O 2 সিজিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। ওকে, নাইস, ভেরি গুড। তার তুমি 5টা বিক্রিয়া লিখে ফেলতে পারতেছো, ভেরি গুড। এখন এখান থেকে আমি আরেকটা কথা একটু বলবো, এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, এরা কি, এরা হচ্ছে ক্ষার, ঠিক রাখো। তো যেহেতু 1 নাম্বার গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে? সো এরা সবাই কি, ক্ষার, এরা সবাই কি, ক্ষার, ঠিক আছে? সো লিখে ফেলো, একটু লিখে ফেলো যে যেহেতু গ্রুপ 1-এর মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাই গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। সো এই বিক্রিয়াগুলো জাস্ট নিচে একটা বক্স করে লিখে ফেলো। সো ভুলবা না জিনিসটা কখনোই, যে কেন আমি ক্ষার বলতেছি বা ক্ষার ধাতু বলতেছি। লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড। সো দেখো এখানে অনেক কিছু রিলেটেড, দেখছো, মানে আমি একই জিনিস কিন্তু অনেকবার করে পড়তেছি, আমি ইলেকট্রোমিনাস দেখতেছি, আমি ছবি আঁকতেছি, আমি বিক্রিয়া করতেছি। হ্যাঁ, সো কেমিস্ট্রি ব্যাপারটা এমনই, সবগুলা ইন্টার রিলেটেড। এই জন্য বারবার করে আমি একই কথা হয়তো অনেকবার করে বলতেছি, বাট সুবিধা কি, তুমি যখন এক কথা বারবার করে শুনবা, তোমার তখন সে কথাটা কি সেকেন্ডারি মেমোরি থেকে পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, তখন তুমি দেখলেই বুঝতে পারবা যে না, এটা তো এটা হয়েছে। ওকে, সো লিখছো সবাই? ডান সবার? একজন রেসপন্স করলে হবে। জি মামা। ওকে, এবার আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য চলে যাচ্ছে, 4 নাম্বার। তো 4 নাম্বার পয়েন্ট লিখবো, সেটা হচ্ছে লেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়া, বিক্রিয়া ঠিক সেম, মানে এখানেও মনে করো তুমি জাস্ট দেখলেই বুঝতে পারছো কিভাবে কি হচ্ছে। তার আগে একটা লাইন একটু লিখবো আমরা। দেখো গ্রুপ 1-এর মৌলগুলো, গ্রুপ 1 এর মৌলগুলো, মৌলগুলো দেখো নর্মাল অক্সাইড, আমরা যেটা জাস্ট নর্মাল অক্সাইড বলি, দেখো নর্মাল অক্সাইড,
দেন লেখো হচ্ছে পার অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড তৈরি করে। দেখো সুপার অক্সাইড তৈরি করে। সো গ্রুপ 1 এর মৌলগুলো নরমাল অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড তৈরি করে। লিখে রাখো যে তাপমাত্রার তারতম্যের কারণে, তাপমাত্রার তারতম্যের কারণে, অর্থাৎ তুমি তাপমাত্রা মানে কম বেশি করো তখন দেখা গেছে বন্ধনের মধ্যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে, সেক্ষেত্রে ডিফারেন্ট যৌগ সে ফর্ম করে। খুব সহজ করে বললে এটাই বোঝায়, ঠিক আছে? তুমি যখন তাপমাত্রা একটা দিচ্ছ, সেই ধরো নর্মাল অক্সাইড তৈরি করতেছে, আর একটু বাড়ালা ধরো উৎপন্ন গুলো পার অক্সাইড, আর একটু বাড়ালা ধরো উৎপন্ন গুলো সুপার অক্সাইড। আচ্ছা, এবার একটু জাস্ট সহজ করে বলা শুরু করি। ধরো প্রথম যে মৌলটা ধাতুটা আছে সেটা হচ্ছে লিথিয়াম। সো লিথিয়াম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে নরমাল যে অক্সাইড লিথিয়াম অক্সাইড তৈরি করে। লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড তৈরি করে। আমি সমতাটা একবারে তোমাদের দেখাই দিচ্ছি। 4 লিথিয়াম, অক্সিজেন 2টা, আর হচ্ছে 2 লিথিয়াম অক্সাইড। সো সমতাটা আমি একবার দেখাই দিলাম, ঠিক আছে? সো লিথিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড তৈরি করে। তার মানে 1 নাম্বার যে লিথিয়াম আছে সে শুধুমাত্র কি অক্সাইড তৈরি করে। দেন আসি হচ্ছে সোডিয়াম, সরি পরেরটা, হ্যাঁ সোডিয়াম। সোডিয়াম কি করে দেখো, সোডিয়াম যখন সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে হচ্ছে আমার সোডিয়াম অক্সাইড তৈরি করে। তো কি লিখবো আমি? সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে সে উৎপন্ন করে সোডিয়াম অক্সাইড। সো যেহেতু এটা সাধারণ একটা মানে অক্সাইড, নরমাল অক্সাইড, সমতাটাও কি সেম আসবে, সমতাটাও কি সেম আসবে 4, এখানে হচ্ছে 2। আমরা দেখতে পাইলাম লিথিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড তৈরি করে, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। ঠিক একইভাবে পটাশিয়ামও সেম উৎপন্ন করে। পটাশিয়াম সে হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে কি পটাশিয়াম অক্সাইড তৈরি করে, পটাশিয়াম অক্সাইড তৈরি করে। তার মানে বুঝতে পারতেছো যে সবগুলোই কি আলটিমেটলি আমার একই ধরনের বিক্রিয়া দিচ্ছে, লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। লিখছো এই পর্যন্ত সবাই? জি মামা। ওকে, এখন পরে যে পার অক্সাইড আর সুপার অক্সাইডের কথা বলবো, এগুলো বেসিক্যালি একটু বড় ক্লাসে লাগে, বাট এমসিকিউর জন্য তোমার কাজে লাগবে। তো আমি এই দুইটা পোর্শনও তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখন এই যে সোডিয়াম যেটা দেখলাম, সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে, একটু তাপমাত্রা যদি বাড়ানো হয়, ঠিক আছে, তাপমাত্রা যদি তুমি একটু বাড়াও বাড়াও, ঠিক আছে, তখন কি হয়? এই সোডিয়াম অক্সাইড সোডিয়াম পার অক্সাইড উৎপন্ন করে। সো জাস্ট লিখে রাখো সোডিয়াম প্লাস অক্সিজেন তাপ দিলে উৎপন্ন হবে সোডিয়াম পার অক্সাইড, Na2O2। তো লিখে রাখো Na2O2, সমতা করার দরকার নেই, জাস্ট লিখে রাখো সোডিয়াম একটু তাপমাত্রা তুমি যদি বাড়াও সে উৎপন্ন করে সোডিয়াম পার অক্সাইড। লক্ষণীয় বিষয় মামা, লিথিয়াম শুধুমাত্র লিথিয়াম অক্সাইড তৈরি করে, বাট সোডিয়াম কি করে? সে সোডিয়াম অক্সাইড তৈরি করে, সোডিয়াম পার অক্সাইডও তৈরি করে। ওকে, লিখছে বল সবাই? এই পর্যন্ত ডান সবার? জি মামা। পটাশিয়াম কি করে? পটাশিয়াম সে 3টাই তৈরি করে। সো প্রথমটা কি? পটাশিয়াম অক্সাইড, নরমাল অক্সাইড। 2 নাম্বারটা কি হবে? পার অক্সাইড। তুমি তাপমাত্রা একটু বাড়াচ্ছ, তাপমাত্রা বাড়াচ্ছ, ঠিক আছে, বাইরে কি করে? পটাশিয়াম প্লাস অক্সিজেন, তখন কি সে পার অক্সাইড উৎপন্ন করে আবার। তাহলে পটাশিয়াম K2O2 লিখে ফেলো, সেম জিনিস। এটা হচ্ছে পটাশিয়াম পার অক্সাইড, উপরটা হচ্ছে সোডিয়াম পার অক্সাইড, নিচেটা হচ্ছে পটাশিয়াম পার অক্সাইড। লিখছো। যদি তুমি তাপমাত্রা আরেকটু বাড়াও তখন কি করে? সে হচ্ছে যদি তাপমাত্রা আরো বাড়াও, তাপমাত্রা যদি আরো বাড়াও তখন কি করে? পটাশিয়াম উৎপন্ন করে হচ্ছে, দেখো, পটাশিয়াম সুপার অক্সাইড KO2, KO2, ঠিক আছে? অর্থাৎ লিথিয়াম শুধুমাত্র নরমাল অক্সাইড তৈরি করতেছে, সোডিয়াম আমার 2টা উৎপন্ন করতেছে, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড। পটাশিয়াম উৎপন্ন করতেছে পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। ক্যাপশনে নামগুলো অবশ্যই লিখে রাখো, নাহলে পরে ভুলে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম পার অক্সাইড, পার অক্সাইড। আর পরেরটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, সুপার অক্সাইড।
ঠিক আছে। ঠিক একইভাবে হচ্ছে সিজিয়াম, হ্যাঁ সিজিয়াম বা হচ্ছে যে পরে যেটা আছে, ওরাও কি নরমাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড তিনটাই তৈরি করে। ঠিক আছে, তো সিজিয়ামে যদি নরমাল অক্সাইড বলি কি আসবে, CH2, এটা হচ্ছে সিজিয়াম অক্সাইড। যদি বলি CH2O2, এটা হচ্ছে পার অক্সাইড। যদি বলি CSO2, এটা হচ্ছে সুপার অক্সাইড। ঠিক আছে, নরমাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড। ওকে, মনে থাকবে নিশ্চয়ই। So, আমরা গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া দেখালাম, দেখলাম হচ্ছে তারা নরমাল অক্সাইডও তৈরি করতে পারে, তারা পার অক্সাইডও তৈরি করতে পারে, তারা সুপার অক্সাইডও তৈরি করতে পারে। সো সবাই লিখছে এই পর্যন্ত? ডান সবার? জি মামা। ওকে, এখন একটু বলবো, এখানে দেখো অক্সিজেন বলতে আমরা নর্মালি বাতাসকেই তো বুঝি, তাই না? বাতাসকেই তো বুঝি। এখন কি হয়, এই যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এই মৌলগুলো অনেক বেশি সক্রিয় হয়। অনেক বেশি সক্রিয় হওয়ার কারণে কি হয়, তারা যখন বাতাসের সাথে বিক্রিয়া করে এদের মধ্যে আগুন ধরে যায়। ঠিক আছে, এদের মধ্যে কি হয়, আগুন ধরে যায়। এই যে মানে মানে আমরা তো পড়বো, আরো পড়বো। ঠিক আছে, আমরা নর্মালি যখন O2 এর সাথে বিক্রিয়া ঘটায় এটাকে আমরা বলি দহন বিক্রিয়া, আমরা দেখবো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ক্লাস 8 হয়তো দেখছো দহন বিক্রিয়া। সো কি হয়, যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেই গ্রুপ 1 এর মৌলগুলো যখন তারা O2 এর সাথে বিক্রিয়া করে তখন দেখা গেছে কি আগুন ধরে যায়। কি হয়, আগুন ধরে যায়। এই জন্য কি হয়, এই জন্য এদেরকে কেরোসিনের নিচে রাখা হয়। একটু লিখে রাখো যে কেরোসিনের নিচে রাখা হয়, নিচে রাখা হয়। কেন? কারণ মানে কেরোসিন একটা হচ্ছে কি নিষ্ক্রিয় একটা প্রলেপ দেওয়া, নিষ্ক্রিয় একটা আস্তরণ তৈরি করে, যার কারণে সরাসরি কি সে বায়ু সংস্পর্শে আসতে পারে না। সো যেহেতু গ্রুপ 1 এর মৌলগুলো অনেক সক্রিয়, তারা বাতাসের সংস্পর্শে আসলেই আগুন ধরে যায়। তাই গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে সাধারণত কেরোসিনের নিচে রাখা হয়। ঠিক আছে, কেরোসিনের নিচে রাখা হয়। তো পরীক্ষাতে প্রায় সময় প্রশ্ন আসে যে ধরো সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে রাখা হয়। হ্যাঁ, তো আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে কেন রাখা হয়, কারণ তারা অনেক বেশি সক্রিয়, তারা বাতাসের সংস্পর্শে আসলে কি আগুন ধরে যায়। ওকে, সো মোটামুটি কি কিন্তু 4টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলে ফেলছি। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? বুঝছো সবাই? আদিবা কি শুনতে পাচ্ছে? আর আদিবা কি রেসপন্স করতে পারবে? জানি না। মাইমুন, মাইমুনা শুনতে পাচ্ছো? হোপফুলি শুনতে পাচ্ছে, হয়তো বা মাইকে সমস্যা। আম সাফা, জি মামা। জারিন, ডান? জি মামা। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী 5 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো। লেখা হচ্ছে, ক্যাপশনটা হচ্ছে দেখো, এসিডের সাথে বিক্রিয়া, এসিডের সাথে বিক্রিয়া, এসিডের সাথে বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো মামা, ধরো তোমাকে বললাম সোডিয়ামের সাথে বিক্রিয়া করতেছে হচ্ছে সোডিয়াম HCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে নিশ্চয়ই নামটা চিনো বা জানো, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমি একটু সহজ করে বোঝাই, ধরো সোডিয়ামে কি আছে, ধরো সোডিয়াম জাস্ট নর্মাল অবস্থায় আছে, আর এখানে কি আছে H প্লাস আর Cl মাইনাস, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে ধরো নেগেটিভ আয়ন, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ আয়ন। মানে বিক্রিয়াটা কেমন ভাবে হয়, বিক্রিয়াটা হচ্ছে হয় এই সোডিয়ামটা হচ্ছে এই নেগেটিভের কাছে যায়, আর হাইড্রোজেনটাকে আলাদা আকারে আলাদা কি হাইড্রোজেন তৈরি করে, H2 তৈরি করে। সো আমি যদি বিক্রিয়াটা সহজ করে লিখতে চাই তাহলে কি দাঁড়ায়, তোমরা জানো হয়তো বা, এই সোডিয়ামটা সে হচ্ছে কি মাইনাস যে পোর্শনটা আছে, মাইনাস পোর্শনের সাথে যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, আর হাইড্রোজেনটা কি সিঙ্গেল অবস্থায় H2 আকারে থাকে। ঠিক আছে, সোডিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। যদি বলি পটাশিয়াম, পটাশিয়াম ঠিক সেম জিনিস তৈরি করবে, পটাশিয়ামও কি সেম জিনিস তৈরি করবে, কি উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। যদি বলি হচ্ছে সিজিয়াম, সে HCl এর সাথে কি বিক্রিয়া করবে, HCl এর সাথে সেম বিক্রিয়া, সিজিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তো সবগুলো হচ্ছে কি আমি জাস্ট নর্মালি বিক্রিয়া দেখাইলাম। এখন সমতাকরণটা একবারে দেখাই ফেলি, একটু লিখে রাখো যে এটার সামনে হচ্ছে 2 2 আর হচ্ছে 2। ঠিক আছে, সো সবগুলোই সেম 2 2 2। সেগুলো বাসায় একটু প্র্যাকটিস করে তোমরা পারবা, আমি এখন সময় নষ্ট করতেছি না এটার জন্য। হ্যাঁ, আমরা যখন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া দেখবো আরো, তখন আরো ডিটেলস এগুলো দেখবো। ঠিক আছে, সো তার মানে দেখতে পাচ্ছ সোডিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, পটাশিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন,
সিজিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। সো এখানে আমি একটা অ্যাসিড নিয়ে কথা বললাম, এবার আমি আরেকটা অ্যাসিড নিয়ে কথা বলি। ধরো হচ্ছে সোডিয়াম, সে হচ্ছে ধরো বিক্রিয়া করছে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4। সোডিয়াম সে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। খুবই সহজ, বুঝতে পারতেছো। এই পোর্শনটা হচ্ছে ধরো পজিটিভ পোর্শন, এটা হচ্ছে আমার নেগেটিভ পোর্শন। সো সোডিয়াম যাবে কার সাথে, সে যাবে হচ্ছে সালফেটের সাথে, আর হাইড্রোজেনটাকে আলাদা চলে আসবে। সো সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন। বাট এই যে সালফেট, আমরা যোজনী নিয়েও দেখবো, তার জন্য হচ্ছে 2, এই জন্য হচ্ছে এখানে একটা 2 বসবে, এটা 2 বসবে। সো Na2 সালফেট প্লাস হাইড্রোজেন, সোডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। ধরো তোমাকে বললাম হচ্ছে রুবিডিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে কি হবে? ঠিক সেম, রুবিডিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। ঠিক আছে। সো আমি বিশ্বাস করি যে এই যে বিক্রিয়াগুলো আছে, যদি অন্য কোনো মানে হচ্ছে বিক্রিয়া তোমাকে দেওয়া হয় না কেন, তুমি ইজিলি করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে। সো আমি এখানে কয়টা দেখালাম, তোমরা বাসায় অন্যান্য অ্যাসিড গুলো নিয়েও একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে হবে কি তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে। ওকে। সো আমরা কয় নাম্বার পয়েন্টে কথা বলবো? এটা কয় নাম্বার পয়েন্ট ছিল কত? টেস্ট বিক্রিয়া, এটা কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম? 4 4 না তো মনে হয়। 5 মামা 5 হ্যাঁ, আচ্ছা 5, ওকে ফাইন, 5। সো 5 নাম্বার আশা করি ডান। আমরা এখন 6 নাম্বার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সো 6 নাম্বার বৈশিষ্ট্য লিখে ফেলো যে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। লেখো হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের একে লেখো X2 এর সাথে বিক্রিয়া। মানে হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? মানে কিরকম টাইপের, যে ধরো হচ্ছে ক্লোরিন, হ্যাঁ ফ্লোরিন, হ্যাঁ আয়োডিন, হ্যাঁ এরকম ভাবে সবগুলোকে যেহেতু এরকম দ্বি পরমাণু আকারে প্রকাশ করা, এটাকে X2 দ্বারা প্রকাশ করে। এক্স মানে বোঝায় কি? হ্যালোজেন বোঝায়। তো যেখানে তুমি এক্স দেখবা বুঝে নেবা কি এটা হ্যালোজেন আর কি। আচ্ছা, এখন তোমরা এই বিক্রিয়াগুলো করতে পারবা, খুবই সহজ বিক্রিয়া। সোডিয়াম আঁকলাম, ঠিক আছে, লিথিয়ামকে নিলাম, ধরো লিথিয়াম, পটাশিয়াম নিলাম, রুবিডিয়াম নিলাম, সিজিয়াম নিলাম, ঠিক আছে। দেন আমিও ধরো হচ্ছে ধরে নিলাম হচ্ছে ক্লোরিন, ধরে নিলাম হচ্ছে আমি ব্রোমিন, হ্যাঁ, দেন নিলাম হচ্ছে ধরো ক্লোরিন, দেন হচ্ছে ক্লোরিন সবগুলো ক্লোরিন দিয়ে বুঝাই দিই, সমস্যা নেই। কি উৎপন্ন করে মামা? খুব সহজ, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। তার মানে কি হবে? জাস্ট সিম্পল, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। ঠিক আছে। তার মানে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। বাট সমতা বিধান কিন্তু এখানে হয় নাই। সমতা করতে গেলে কি করা লাগবে দেখো, খেয়াল করে। এখানে ক্লোরিনের আগে 2 আছে, সো এখানে তুমি একটা 2 দিয়ে দিবা। 2 দিলে কি হবে দেখো, ক্লোরিন এখানে 2টা, এখানে 2টা। বাট দেখো খেয়াল করে, উৎপাদে লিথিয়ামের সংখ্যা তখন 2টা হয়ে যায়। দেখো 2টা হয়ে যাচ্ছে। বাট আমি বিক্রিয়কের দিকে একটু তাকাই, বিক্রিয়কে দেখো তখন লিথিয়াম একটা কিন্তু রয়ে গেল। যদি লিথিয়ামের আগে একটা 2 দিয়ে দাও, তাহলেই এটা সমতা বিধান হয়ে যাচ্ছে। দেখো এখানে লিথিয়াম 2টা, এখানে লিথিয়াম 2টা, এখানে ক্লোরিন 2টা, এখানে হচ্ছে ক্লোরিন 2টা। ঠিক আছে। সো সমতা বিধানটা খুবই সহজ, জাস্ট লিথিয়ামের আগে 2 দিচ্ছি, আমি লিথিয়াম ক্লোরাইডের আগে হচ্ছে 2 দিচ্ছি। সো সবগুলো সমতা বিধান করে ফেলো, 2 2 2 2 2। ঠিক আছে, সবগুলো দিলেই শেষ। সো দেখো তুমি এখন হচ্ছে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর সাথে খুব সহজেই তুমি কি হ্যালোজেনের বিক্রিয়াটা কিন্তু দেখাতে পারবা। লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। সো অন্য যে কোনো কিছু থাকলেও তুমি কিন্তু করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে। সো আমার 6 নাম্বার পয়েন্টটাও শেষ। আই হোপ এটা তোমরা সবাই লিখে ফেলছো এবং বুঝতে পারছো। আমরা এবার 7 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, 7 নাম্বার পয়েন্ট। সো আমি আরেকটা স্লাইড নিচ্ছি, দেখো 7 নাম্বার বৈশিষ্ট্য লেখা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। আমরা এখন গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোকে হচ্ছে আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দেখাবো তারা কি ধরনের বিক্রিয়া দেয়। সো খুব সিম্পল, তুমি লিখে ফেলো যে, মনে করো প্রথম কি লিখবা, সবগুলো একই রকম লিখে ফেলো, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আমি একটা দেখাবো, বাকিগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা। ওকে। সো লিথিয়ামের সাথে কার বিক্রিয়া হবে? হাইড্রোজেনের বিক্রিয়া হবে। সো লিখে ফেলো H2, সবগুলো লিখে ফেলো H2। সবগুলো আমরা একসাথেই করে ফেলবো। আচ্ছা,
এখন নর্মালি মামা তুমি যদি দেখো হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন পজিটিভ, ক্লোরিন নেগেটিভ। তুমি যদি দেখো সালফিউরিক অ্যাসিড মামা, এই সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আর তুমি দেখো নাইট্রিক অ্যাসিড ধরো হচ্ছে HNO3, এখানে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে দেখো খেয়াল করে হাইড্রোজেন কিন্তু সব জায়গায় কি পজিটিভ আকারে আছে বা বিচারক আকারে আছে। আমরা বলতে পারি কি হাইড্রোজেন সব জায়গাতে কি পজিটিভ আকারে আছে বা বিচারক আকারে আছে। বাট যখন এই যে ধাতুগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে কি দেখো ওরা জারক হিসেবে কাজ করে, অর্থাৎ এরা নেগেটিভ হিসেবে কাজ করে। একটু বিক্রিয়াগুলো লিখি আমরা, তাইলেই বুঝতে পারবো। লেখা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, এটাকে বলা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম প্লাস হাইড্রোজেন মাইনাস, এটাকে কি বলে হচ্ছে হাইড্রাইড। লিখে রাখো হাইড্রাইড, অর্থাৎ লিথিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রাইড তৈরি করে। আমি পুরো নামটা লিখে দিচ্ছি, লিথিয়াম আর এখানে হচ্ছে হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড তৈরি করে। ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রাইড তৈরি করে। সো লিখে ফেলো সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড। পটাশিয়াম হাইড্রাইড, দেন হচ্ছে রুবিডিয়াম হাইড্রাইড, সরি এখানে এইচ ডাউন, জাস্ট এইচ হবে, সিজিয়াম হাইড্রাইড। সো লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড, সিজিয়াম হাইড্রাইড, একই রকম বিক্রিয়া। আচ্ছা, এখন আমায় বলো তো সমতা করতে গেলে কি করা লাগবে, কি বলতে পারবা? একটু আগে করে আসছি আমরা, তাই আমি তোমাদের শুনতে চাচ্ছি। মামা 2টা লিথিয়াম নিলে হবে। হ্যাঁ, তার মানে এখানে 2 হবে আর উৎপাদে হচ্ছে 2 হবে, শেষ। সো 2 2, হ্যাঁ করে ফেলো তাহলে একটু, শেষ। ওকে, সো আমরা 7 নাম্বার যে পোর্শনটা, সেই পোর্শনটা দেখে ফেললাম যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লিথিয়াম হাইড্রাইড থেকে শুরু করে অন্যান্য সবগুলো দেখে ফেললাম। সো এই পর্যন্ত আশা করি সবারই ক্লিয়ার থাকার কথা ইনশাল্লাহ। কোনো সমস্যা আছে কারো? হোপফুলি নাই। আচ্ছা, এবার আমরা তাহলে পরবর্তী 8 নাম্বার একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই 8 নাম্বার সেগমেন্ট থেকে অনেক সময় এমসিকিউ আসে বা তোমরা তখন প্র্যাকটিক্যাল করতে যাবে, হয়তো বা প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবে শিক্ষা পরীক্ষা। সো 8 নাম্বার হচ্ছে দেখো শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষাটা গ্রুপ 1 গ্রুপ 2 আমি একসাথে দেখাই বললাম, গ্রুপ 1 প্লাস গ্রুপ 2। এখন প্রশ্ন করতে পারো শিক্ষা পরীক্ষা আবার কি জিনিস, শিক্ষা পরীক্ষা আবার কি জিনিস, ঠিক আছে? সো ধরো তুমি আগুন, হ্যাঁ তুমি আগুন জ্বালাচ্ছ, ঠিক আছে? তুমি ধরোটা মানে কোনো কিছু ধরতেছো, ধরো সোডিয়াম পাত ধরতেছো বা অন্য কোনো পাত, পটাশিয়াম ধরতেছো, ক্যালসিয়াম ধরতেছো, তখন কি করে আমরা পড়ছিলাম না কোয়ান্টাম লাফ, মনে আছে কোয়ান্টাম লাফ? কোয়ান্টাম লাফ যখন কি করে সে শক্তি শোষণ করে, যখন সে কি এনার্জি গেইন করে, এনার্জি গেইন করে, আমরা কি বলছিলাম সে হচ্ছে লাফ দিয়ে উপরের স্তরে যায়, লাফ দিয়ে উপরের স্তরে যায়। আবার শক্তি যখন তুমি ফিরাই নিবা বা কমাই নিবা তখন কি আবার সে নিচের স্তরে ফিরে আসে, তখন কি বর্ণালী দেখতে পারি, আমরা বর্ণালী দেখতে পাই। তো তুমি যখন দৃশ্যমান, দৃশ্যমান বর্ণালী দেখতে পারো, যখন যেটা দৃশ্যমান বলতে কি বোঝায়, বেনি আসো কলা, এটা নিশ্চয়ই মনে আছে, বেনি আসো কলা, বেনি আসো কলা। সো তোমরা যখন ফিজিক্স পড়তে যাবো মামা ইনশাল্লাহ, ফিজিক্সের মধ্যে দেখবা যে হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ প্রত্যেকটা একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, বেগুনির আছে, নীলের আছে, আসমানির আছে, হ্যাঁ সবুজের আছে, হলুদের আছে, প্রত্যেকটা মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা রেঞ্জ আছে, ঠিক আছে? 380 থেকে 700 মতো একটা রেঞ্জ আছে। এই রেঞ্জ ন্যানোমিটার, 380 থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে সেগুলো আমরা চোখে দেখতে পারি, তাই এদেরকে দৃশ্যমান তরঙ্গ বলা হয়, এদেরকে দৃশ্যমান তরঙ্গ বলা হয়। সো তুই যখন শিক্ষা পরীক্ষার মধ্যে করতে যাবা মামা, তখন দেখা গেছে কি ধাতুগুলো একটা বিশেষ বর্ণ প্রদর্শন করে, এই বিশেষ বর্ণ দেখে তুমি শনাক্ত করতে পারবা যে না এটা এই ধাতু। আমি একটু লিখি, তোমরা জাস্ট লিখে ফেলো একটু আগে। সোডিয়াম প্লাস বা সোডিয়াম যে আয়নটা আছে সে উৎপন্ন করে হচ্ছে দেখো উজ্জ্বল সোনালী ধাতু, উজ্জ্বল সোনালী বর্ণ, উজ্জ্বল সোনালী বর্ণ। বা যদি কোথাও ইউলো লেখা থাকে ইউলো সিলেক্ট করতে পারবা, ইউলো। অর্থাৎ সোডিয়াম শিখা পরীক্ষায় হচ্ছে উজ্জ্বল সোনালী বর্ণ প্রদর্শন করে। পটাশিয়ামে আসবে একটু, পটাশিয়াম, পটাশিয়াম আয়ন হচ্ছে প্রদর্শন করে হচ্ছে কি বেগুনি বর্ণ, বেগুনি বর্ণ। দেন হচ্ছে স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম প্রদর্শন করে হচ্ছে, আমি জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিচ্ছি, স্ট্রনসিয়াম হচ্ছে লাল বর্ণ প্রদর্শন করে। দেন আসি হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম উৎপন্ন করে হচ্ছে, রাখতেছি ম্যাগনেসিয়াম, এটাও রাখতেছি, ক্যালসিয়াম 2+, লেখা হচ্ছে
ইটের মতো লাল রং প্রদর্শন করে, ইট লাল। ক্যালসিয়াম লেখো ইট লাল। আর লাস্ট হচ্ছে ভেরিয়াম, লেখো ভেরিয়াম হচ্ছে আপেলের নে সবুজ, আপেলের নে সবুজ। এগুলা এমসিকিউর জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে প্র্যাকটিক্যাল করালে হয়তো এগুলোর কথা অবশ্যই বলার কথা স্যার ম্যাডাম ইনশাল্লাহ। সো আমি দেখো, সোডিয়াম উজ্জ্বল সোনালী বর্ণ, পটাশিয়াম বেগুনি বর্ণ, স্ট্রনসিয়াম লাল বর্ণ, বেরিলিয়াম হচ্ছে খালি রাখছি, ম্যাগনেসিয়াম খালি রাখছি, ক্যালসিয়াম ইটের নে লাল বর্ণ, আর বেরিয়াম হচ্ছে আপেলের নে সবুজ বর্ণ। এই দুইটা বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম যে দুইটা রাখলাম আমি, এরা বেসিক্যালি সাধারণত বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না, ঠিক আছে, বর্ণ প্রদর্শন করে না। তার মানে শিক্ষা পরীক্ষার মাধ্যমে তুমি হচ্ছে কি এই বেরিয়ামকে আর ম্যাগনেসিয়ামকে শনাক্ত করতে পারবে না, বাট বাকি যেগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম আর বেরিয়াম, এরা যেহেতু দৃশ্যমান বর্ণালী প্রদর্শন করে বা দৃশ্যমান বর্ণালী দেখায়, তুমি এদের মাধ্যমে কি এই ধাতুগুলোকে শনাক্ত করতে পারবা। তার মানে তুমি যদি মানে কোনো একটা ধাতু নিয়ে ধরো পরীক্ষা শিক্ষা পরীক্ষা করতেছো, যদি সে লাল বর্ণ দেয়, তুমি লাল বর্ণ দেখে গেস করতে পারবে এটা হচ্ছে স্ট্রনসিয়াম। তুমি দেখো আপেল এনে সবুজ বর্ণ প্রদর্শন করতেছে, তুমি বলছো কি ভেরিয়াম। তুমি যদি দেখো ইটের মতো লাল লাল রং মানে প্রদর্শন করতে, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম। এখন তুমি বলতে পারো যে এই লাল আর এই লালের মধ্যে পার্থক্য কি? এটা বেসিক্যালি ইটের নিয়ে যে লালটা আছে, ঠিক আছে, একটু দেখে নিও। আর এটা হচ্ছে টকটকা যে লাল আছে, সেই এই পার্থক্যটা হয়। ওকে, সো এই পোর্শনটা বেসিক্যালি এমসিকিউর জন্য আসে। তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাবে তখন এই ব্যাপারটা আরো বেশি রিলেট করতে পারবা। ওকে, সো আমরা 8টা সেগমেন্টে হচ্ছে কি গ্রুপ 1 এর যে বৈশিষ্ট্যগুলো ছিল সবগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি। সো সবাই ক্লিয়ার? রাইন বুঝছো? জি মামা। ওকে, এখন তাহলে আমরা যেহেতু গ্রুপ 1 আছে, আমরা গ্রুপ 2 এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। সো এবার ক্যাপশন লিখো হচ্ছে গ্রুপ 2 এর রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আগেরটার মতো করেই বিজারক নিয়ে কথাবার্তা বলবো। বিজারক, বিজারক, ঠিক আছে। সো বুঝতে পারতেছো, যত তুমি নিচে নামবা, যত নিচে নামবা তত সে কি উত্তম বিজারক হিসেবে দেখা মানে প্রদর্শন করে, উত্তম বিজারক, উত্তম বিজারক। সো একটু সিকোয়েন্সটা লিখে ফেলো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে ভেরিয়াম। তো যেহেতু গ্রুপ 2 এর উপর থেকে নিচে গেলে শক্তি স্তর বাড়ে, শক্তি স্তর বাড়লে হচ্ছে কি ফ্লো চার্ট একটু আঁকি, শক্তি স্তর বাড়লে কি হয়, দূরত্ব বাড়ে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরে যে সর্বশেষ ইলেকট্রন আছে তার দূরত্ব বৃদ্ধি পায়। দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ কমে, আকর্ষণ কমে, আকর্ষণ কমলে কি সে হচ্ছে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে, দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে আমরা জানি সে তত বেশি উত্তম বিজারক। তো এই জন্য গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সেই গ্রুপ 2 এর মৌলগুলো তুমি যত নিচের দিকে যাবে সে তত বেশি উত্তম বিচারক রূপে কাজ করবে। তুমি লিখছো? লিখে একটু বইলো। মামা লিখেছি। ওকে, এবার আসি হচ্ছে বিজারক নিয়ে কথাবার্তা বলে ফেললাম। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে পানির সাথে বিক্রিয়া। সো 2 নম্বর ক্যাপশন লিখে হচ্ছে পানির সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া। আচ্ছা, এই যে পানির সাথে যখন তুমি বিক্রিয়া করতে যাবা তখন বেরিলিয়াম কি করে, এই বেরিলিয়াম, এই বেরিলিয়াম পানির সাথে হচ্ছে বিক্রিয়া করে না। সো লেখো বেরিলিয়াম পানির সাথে কোনো বিক্রিয়া করে না। আগে এই লাইনটা লেখো, বেরিলিয়াম পানির সাথে কোনো বিক্রিয়া করে না। সো বেরিলিয়ামের পরে আছে কি ম্যাগনেসিয়াম, দেন লেখা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, কিন্তু লেখা হচ্ছে হট ওয়াটার বা গরম পানির সাথে সে হচ্ছে বিক্রিয়া করে। অর্থাৎ ম্যাগনেসিয়ামও নর্মাল পানির সাথে বিক্রিয়া করে না, বাট তুমি যদি গরম পানি দাও সেই গরম পানির সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে। কোনো কোনো ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে, বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম
হাইড্রোক্সাইড তৈরি করে। তো লিখে রাখো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও তৈরি করতে পারে, প্লাস হচ্ছে হাইড্রোজেন তৈরি করে। একটু লিখে রাখো যে ম্যাগনেসিয়াম পানির সাথে নরমালি বিক্রিয়া করে না, বা সাধারণ তাপমাত্রার যে পানি আছে সাধারণ তাপমাত্রার পানির সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে না, কিন্তু তুমি যদি গরম পানি নাও সেই গরম পানির সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, প্লাস হাইড্রোজেন তৈরি করে। শেষ করো, তারপরে একটু ব্যাখ্যা করবো আরো ভালো করে। সো বেরিলিয়াম বিক্রিয়া করে না, ম্যাগনেসিয়ামও বিক্রিয়া করে না, বাট তুমি যদি গরম পানি দাও সেই বিক্রিয়া করে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। 3 নম্বরে আসবো। সো বিরিয়ানি মোগলাই কালো, হ্যাঁ ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, সে নর্মাল পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে লেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। সে নর্মাল পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। বেরিলিয়াম বিক্রিয়া করে না, ম্যাগনেসিয়াম গরম পানির সাথে বিক্রিয়া করে, ক্যালসিয়াম নর্মাল পানির সাথে বিক্রিয়া করে, এবং ক্যালসিয়াম থেকে শুরু করে পরের যে মৌলগুলো আছে তারা নর্মাল পানির সাথে হচ্ছে বিক্রিয়া করে। সো ক্যালসিয়াম দেন হচ্ছে স্ট্রনসিয়াম বা হচ্ছে বেরিয়াম সবগুলো হচ্ছে আমার নর্মাল পানির সাথে হচ্ছে বিক্রিয়া করে। সো লিখে ফেললো, বেরিয়ামটা লিখে ফেললাম। সো বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। স্ট্রনসিয়ামের ক্ষেত্রেও সেম, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। সো এখন দেখো খেয়াল করে, তার মানে বুঝতে পারতেছো, দেখো তাহলে কত সুন্দর রিলেট করা যায়। দেখো খেয়াল করে আমরা কি বলছিলাম যে গ্রুপ 1 বা গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হয়, উপর থেকে যখন তুমি নিচে নামো একটা করে স্তর বাড়ে, একটা করে কি আমার স্তর হচ্ছে বৃদ্ধি পায়। স্তর বৃদ্ধি পাওয়া মানে কি দূরত্ব বাড়ে, দূরত্ব মানে সে তত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে। একটু আগে বলে আসছিলাম যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে সে তত বেশি সক্রিয়, সে তত বেশি সক্রিয়। তার মানে দাঁড়ায় তুমি যদি গ্রুপ 1 গ্রুপ 2 এর উপর থেকে নিচের দিকে যাও, যে যত নিচে অবস্থান করে সে তত বেশি সক্রিয়। সো দেখো বেরিলিয়াম সে বিক্রিয়া করে না, সক্রিয়তা কম। ম্যাগনেসিয়াম তাকে গরম পানি দিচ্ছ, একটু সক্রিয়তা বেশি, ক্যালসিয়ামের সক্রিয়তা আরো বেশি, বেরিয়াম আরো বেশি, ঠিক আছে। তার মানে দেখা যাচ্ছে কি আমি যখন গ্রুপ 2 এর উপর থেকে নিচের দিকে যাচ্ছি আমার সক্রিয়তা কিন্তু বাড়তেছে। বেরিলিয়ামে বিক্রিয়া করে না, ম্যাগনেসিয়ামও বিক্রিয়া করে না, গরম পানি দিলে বিক্রিয়া করে, বাট বাকিগুলো কি নর্মাল টেম্পারেচারে কিন্তু বিক্রিয়া করতেছে। সো এটাও কিন্তু প্রুফ করে যে আমি উপর থেকে নিচে গেলে আমার সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। লিখছো সবাই এই পর্যন্ত? ডান। আমি প্রথম বৈশিষ্ট্য দেখলাম বিচারক, 2 নম্বর বৈশিষ্ট্য দেখলাম হচ্ছে পানির সাথে বিক্রিয়া। সেগুলো বলবা একটু প্লিজ। লিখেছি মামা। ওকে, এবার আমি 3 নম্বর বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলবো। তো 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া সো কি করে ম্যাগনেসিয়াম সে হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে, ক্যালসিয়াম বিক্রিয়া করে। নর্মালি বেরিলিয়াম যেটা আছে, বেরিলিয়াম হচ্ছে বায়ুর সাথে বিক্রিয়া করে না, বাট একটু তাপমাত্রা দিলে হচ্ছে বিক্রিয়া করে। বাট উৎপাদ বা যেগুলো উৎপন্ন সবগুলাই সেম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, লিখে ফেলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, ঠিক আছে। অর্থাৎ সবগুলোর উৎপাদটা সেম আসে, ওই ধাতুর অক্সাইড উৎপন্ন করে, ওই ধাতুর কি অক্সাইড উৎপন্ন করে। তো তুমি সমতা করতে গেলে এখানে একটা 2 দিয়ে দাও আর এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে সমতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তোমরা জাস্ট করতে করতে বুঝে যাবা, তাই এগুলো আমি সময় দিচ্ছি না আপাতত, করতে করতে বুঝে যাবো ইনশাল্লাহ। সো 3 নাম্বার যে পোর্শনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া, সেটা নিশ্চয়ই বোঝা গেছে। জাস্ট কি ওই ধাতুর অক্সাইড তৈরি করে। তুমি যদি গুছায় লাইন লিখতে চাও তাহলে কি লিখবা, যে ধরো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে পরবর্তী 4 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে লেখো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে হচ্ছে বিক্রিয়া, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। সো মানে সেম আগেরটার মতোই সেম, কিন্তু গ্রুপ 1 গ্রুপ 2 দুইটাই এস ব্লক মৌল, বিক্রিয়ার ধরনগুলো কিন্তু সেম হচ্ছে। খেয়াল করে দেখো বিক্রিয়া কিন্তু একই রকম বিক্রিয়া দেখাচ্ছে। সো ধরো তুমি বললা যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে, দেখো ক্যালসিয়াম হাইড্রাইড। দেখো ক্যালসিয়াম হাইড্রাইড কেন H2 হইলো, কারণ ক্যালসিয়ামের যোজনী 2, আমরা পরে দেখবো আরো ভালো করে। ক্যালসিয়ামের যোজনী 2, আমরা যোজনী জাস্ট ইন্টারচেঞ্জ করি। দেখো ক্যালসিয়ামের যোজনী কত 2 আর হাইড্রোজেন যোজনী কত হচ্ছে 1। যোজনী লেখার ক্ষেত্রে কি করে আমরা ইন্টারচেঞ্জ করি।
অর্থাৎ হাইড্রোজেনের 1 চলে আসে এখানে, ক্যালসিয়ামের 2 চলে আসে এখানে। সো এই জন্য কি CaH2, এটাকে বলে ক্যালসিয়াম হাইড্রাইড। লিখে রাখো একটু, ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড। সো দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রেও কিন্তু হাইড্রাইড তৈরি হয়েছিল, গ্রুপ 2 এর ক্ষেত্রেও কি আমার হাইড্রাইড তৈরি হয়েছে, বুঝছো? সেম জিনিস, ক্যালসিয়াম হাইড্রাইড। এটাকে সমতা করার কিছু নাই, দেখো একদম সমতা হয়ে আছে। সো ক্যালসিয়াম হাইড্রাইড, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম, যদি বলো ম্যাগনেসিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম প্লাস H2, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, হ্যাঁ, স্ট্রনসিয়াম হাইড্রাইড বা বেরিয়াম হাইড্রাইড, সবগুলোই হচ্ছে সেম। সো এখানেও দেখো খেয়াল করে, এখানেও কিন্তু হাইড্রোজেন কি মানে নেগেটিভ হিসেবে আছে বা হাইড্রাইড হিসেবে আছে। নরমালি হাইড্রোজেন থাকে পজিটিভ হিসেবে, বাট এখানেও কি হাইড্রোজেন নেগেটিভ আয়ন হিসেবে কিন্তু কাজ করতেছে। সো 4 নাম্বার পয়েন্ট নিশ্চয়ই শেষ সবাই বুঝে গেছো। এবার 5 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো। 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে দেওয়া, দেখো হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে হচ্ছে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে হচ্ছে বিক্রিয়া। সো লিখে ফেলো একটু। আমরা জানি হ্যালোজেন মানে X2, তোমরা বসে বসে লিখে ফেলো। ম্যাগনেসিয়াম ধরো, দেন হচ্ছে মুগলাই কাবাব সরিয়ে, হ্যাঁ, বাটিতে, লাস্ট নিয়ে কথা বললাম না। সো বিক্রিয়া তোমরা নিজে, এখন তোমরা সব নিজের বিক্রিয়া নিজে নিজে করতে পারো। দেখো এখানে তুমি ক্লোরিন বসাও, সব কিছু ক্লোরিন বিক্রিয়া করো, Cl2 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 Cl2, ঠিক আছে? সো বিক্রিয়া করায় ফেলো, বুঝতে পারছো ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সো MgCl2। হ্যাঁ, সো দেখো এই বিক্রিয়াগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে বিক্রিয়াগুলো তুমি নিজে নিজে করতে পারবে। দেখো নিজে নিজে তুমি করতে, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, হ্যাঁ। সো আলটিমেটলি গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে, সেই ধাতুগুলো আমার হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর হ্যালাইড তৈরি করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, হ্যাঁ, ওই ধাতুর কি করে মানে হচ্ছে হ্যালাইড তৈরি করে, ওই ধাতুর হ্যালাইড, একে বলে ধাতুর হ্যালাইড, ধাতুর হ্যালাইড। আসলে এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে, এগুলো বোঝা লাগবে, হ্যাঁ, এগুলো বলে হ্যালাইড। হ্যালাইড কি প্রকাশ করে, কি AX মাইনাস দ্বারা প্রকাশ করে, X মাইনাস মানে হচ্ছে হ্যালাইড, ঠিক আছে? যেমন ধরো ধাতু, ধরো এটা ধাতু ম্যাগনেসিয়াম, সো ম্যাগনেসিয়াম হচ্ছে হ্যালাইড। দেন হচ্ছে কি এই X2, হ্যাঁ, দেন হচ্ছে ক্যালসিয়াম হ্যালাইড, ঠিক আছে, বা ক্যালসিয়াম ক্লোরাইড। সো এখানে আমি ক্লোরিন নিয়ে কথাবার্তা বললাম, তোমরা ব্রোমিন নিয়ে কথা বলতে পারো, ফ্লোরিন নিয়ে কথা বলতে পারো, আয়োডিন নিয়ে কথা বলতে পারো, বাট বিক্রিয়ার ধরনগুলো সবগুলাই কি আমার সেম আসবে, ঠিক আছে? সো দেখো আমরা কিন্তু গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে বৈশিষ্ট্যগুলো ছিল, রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো আছে বা ভৌত যে বৈশিষ্ট্যগুলো আছে, সবগুলো কিন্তু মোটামুটি পড়ে ফেলছি। সো যদি এই এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে, না বুঝে থাকো, আমাকে বলতে পারো। বুঝছো? স্বস্তিকা বুঝছো এ পর্যন্ত সব? জি মামা। জানিন? জি মামা। সাফা বুঝছো? জি মামা। ওকে। সো আমি মানে আজকে ক্লাসটার খুব বেশি বাড়াবো না, যেহেতু এগুলো বিক্রিয়া বিক্রিয়া করে পড়ানো, ঠিক আছে? কালকেও ঠিক এরকম টাইপের হচ্ছে একটা মানে ক্লাস নেবো, সেটাকে আমি পি ব্লক নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো। মানে আমি আই এম এক্সট্রিমলি সরি যে আমি তোমাদেরকে ডিরেক্টলি আসলে বই নিতে পারতেছি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই বেসিক গুলো যদি আমার ক্লিয়ার না থাকে, তুমি এই যে আয়নীকরণ শক্তি কার বেশি, এগুলো যদি আসলে মানে তুমি আনসার করতে পারবা, বাট দেখা যাচ্ছে পরবর্তী সময় একটু সাফার করা লাগবে। তাই আমি একটু হচ্ছে গুছাই গুছাই করানোর চেষ্টা করতেছি যেন তুমি সবগুলোকে রিলেট করতে পারো। ওকে, সো আমি ওই যে আমার হচ্ছে গুগল যে হচ্ছে ইয়াতে আছে, ক্লাসরুমে আছে, এখন আমি লিংক ক্রিয়েট করে দেবো, আমরা ক্লাস লেকচারটা আমাকে একটু সেন্ড করে দিও, ঠিক আছে? সো কালকেও হচ্ছে সেম টাইমে ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক 10টার দিকে ক্লাস নেবো। সো কালকের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। একটু পরে রাখবা, কারণ ক্লাসের শুরুতে একটু বিক্রিয়া জিজ্ঞাসা করবে ইন্ডিভিজুয়ালি, সো দেখবো কার রেসপন্স কেমন থাকে। যদি তারপরেও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আমাকে ফিল ফ্রি, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, আমি তো হচ্ছে কি ধরো আমি একটা মানে হচ্ছে এসিড দিয়ে দেখালাম, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, তোমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড জায়গায় তোমরা হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাও, তোমরা হচ্ছে অন্য একটা অ্যাসিড নিয়ে বিক্রিয়া করো। হ্যাঁ, আমি বেরিলিয়াম দিয়ে করালাম, তোমরা ম্যাগনেসিয়াম দিয়ে করো, ক্যালসিয়াম দিয়ে করো, স্ট্রনসিয়াম দিয়ে করো। তোমাদেরকে আজকে বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করা, কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার কি তত বেশি মনে থাকবে। কেমিস্ট্রি ভালো করার একটা অন্যতম ওয়ে হচ্ছে লিখে লিখে পড়া। হ্যাঁ, লিখে লিখে পড়ার অভ্যাস করবা, দেখবে যে ইনশাল্লাহ মানে একদমই ভুল করবা না। আর কেমিস্ট্রি খুবই সোজা, আমার কাছে মনে হয় তোমরা ইনশাল্লাহ সবাই পারবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি, কালকে আমরা 10টার দিকে আবার ক্লাস করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আর ক্লাস নোটটা অবশ্যই সাবমিট করে দিও। হ্যাঁ, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মামা, আল্লাহ হাফেজ। মামা হ্যাঁ বলো। মামা আমি না বিজারকের ওই পার্টটা বুঝতে পারি নাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি দেখাই, শোনো।
বিজারক মানে বলছিলাম হচ্ছে কি, দেখো এই যে ইলেকট্রন যে ত্যাগ করা আছে, হ্যাঁ, বা ধরো হচ্ছে সোডিয়াম, সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে কি হয়, সোডিয়াম প্লাস হচ্ছে। এই যে ইলেকট্রন ছাড়তেছে, এই ছাড়ার যে প্রক্রিয়া সেটাকে বলে হচ্ছে জারণ প্রক্রিয়া। কি বলা হয় এটাকে? জারণ প্রক্রিয়া। ধরো আমি বললাম হচ্ছে ম্যাগনেসিয়াম, ধরো বললাম ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম তো দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম হচ্ছে, এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে মামা, এই ত্যাগ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জারণ প্রক্রিয়া। ঠিক আছে, জারণ প্রক্রিয়া বা জারণ বিক্রিয়া বলতে পারে, একই জিনিস। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ছাড়ার যে প্রক্রিয়া সেটাকে আমি বলি জারণ প্রক্রিয়া বা জারণ বিক্রিয়া। আর যারা এই জারণ বিক্রিয়াটা ঘটাচ্ছে তাদেরকে বলা হচ্ছে বিজারক। যেমন সোডিয়াম একটা বিজারক, ম্যাগনেসিয়াম একটা বিজারক। বুঝছো না বুঝো না এবার অসুবিধা? মামা মানে যার থেকে এই জারণ প্রক্রিয়াটা হচ্ছে ওইটাই বিজারক। ওইটা ওইটা বিজারক, yes, উল্টা। হ্যাঁ, আর আমি আবারও বলি, ধরো হচ্ছে তোমাকে বললাম যে দেখো সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, কিভাবে করে সেটা একটু বলি। দেখো, সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম হচ্ছে কি করে, ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে হচ্ছে সোডিয়াম প্লাস হয়। আর এখানে ক্লোরিন কি করে, সে হচ্ছে কি ইলেকট্রনটা হচ্ছে গ্রহণ করে, ধরো হচ্ছে ক্লোরাইড হচ্ছে। দেন তুমি যদি যদি বিক্রিয়া করো তাহলে কি হচ্ছে, সোডিয়াম প্লাস ক্লোরিন উৎপন্ন করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই যে ইলেকট্রন ত্যাগ করতেছে সোডিয়াম মামা, এইটাকে বলা হচ্ছে কি আমার জারণ প্রক্রিয়া। কি বলে আমার? জারণ প্রক্রিয়া। এই যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে একে বলা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া। বা এটাকে এভাবে এভাবে বলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, প্রক্রিয়াটা কি জারণ, বাট সোডিয়াম কি হবে বলতো? বিজারক। সোডিয়াম কি হবে? বিজারক, বিজারক। ক্লোরিন দেখো যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করতেছে, প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ, বাট সে কি হবে? সে হবে কি? জারক। জি বুঝছো মামা। এবার? জি মামা, থ্যাংক ইউ মামা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, দেখা হবে কালকে ইনশাল্লাহ। তোমরা প্র্যাকটিস করো বাসায়, তারপরে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, কোনো সমস্যা। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই।